আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ, এই অধ্যায়টির 141 পেজ পর্যন্ত পড়েছি। বাকি অংশ অর্থাৎ 142 থেকে বাকি অংশগুলো আজকে আমরা কন্টিনিউ করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5.3.1 আর্কিমিডিসের নীতি এবং প্লবতা। আর্কিমিডিস প্রিন্সিপাল অ্যান্ড বয়ন্সি। বয়ন্সি মানে হচ্ছে প্লবতা। তোমরা নিশ্চয়ই আর্কিমিডিসের নীতি এবং সেই সূত্রের পেছনের গল্পটি জানো। নীতিটি সহজ। কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেইটুকু তরলের সমান ওজন বস্তুটির ওজন থেকে কমে যায়। তাহলে আর্কিমিডিসের নীতিটা কি? নীতিটা হচ্ছে যখন কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করা হয় তখন বস্তু যে পরিমাণ তরল অপসারণ করে, কোনো কোনো বস্তুকে যদি আমরা তরলে নিমজ্জিত করি তাহলে করার পর বস্তুটা কি করবে? একটুখানি পানি অপসারণ করবে। কেন অপসারণ করবে? তার কারণ বস্তুটা তো জায়গা দখল করবে। বস্তুটা যতটুকু জায়গা দখল করবে ততটুকু পানি কোথায় যাবে? ততটুকু পানি কি হবে? অপসারিত হবে। যদি পদার্থটি পাত্রটি কানায় কানায় পূর্ণ থাকে তাহলে পদার্থের সম আয়তন পানি কি হবে? উপসে নিচের দিকে পড়ে যাবে। আর যদি কানায় কানায় পূর্ণ থাকে, ফাঁকা থাকে, তাহলে এই পদার্থের যে আয়তন হবে সম আয়তনের পানি কি হবে? উপরের পানির লেভেলটা উপরের দিকে উঠে যাবে। এবং আয়তনটা সমান হওয়ার জন্য পানি যতখানি উপরে ওঠা লাগে ঠিক ততখানি পানি উপরে উঠবে। তো তাহলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেইটুকু তরলের সমান ওজন বস্তুটির ওজন থেকে কমে যায়। তাহলে আমরা সবাই জানি যে পানিতে যখন আমরা নামি, যখন বিশেষ আমরা সাঁতার যারা জানি, সাঁতার কাটতে পারি, তারা সহজেই বুঝতে পারবো পানিতে যখন আমরা নামি তখন আমাদের নিজেকে কী করে হালকা লাগে, বা পানির মধ্যে যদি কোনো বস্তুকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই তাহলে সেটাকে কি হালকা লাগে। যেমন নৌকাকে ডাঙ্গার উপর একটা নৌকাকে 10 জন 15 জন মানুষ মিলেও কি করতে পারে না, ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে না। কিন্তু সেই নৌকাকে পানির মধ্যে যখন থাকে সেই নৌকা ছোট্ট একটা বৈঠা চিকন একটা বাঁশ দিয়েই কি করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। মানে পানিতে কি করে? তাহলে পানিতে যে কোনো বস্তু যদি ডুবানো হয় তাহলে সেই বস্তু কিছু পরিমাণ ওজন হারায় ফেলে। তাহলে কতটুকু ওজন হারায়? তাহলে ওই বস্তু যে পরিমাণ পানি কি করে অপসারণ করে, অর্থাৎ বস্তুটির যতটুকু অংশ পানিতে ডুবে যায় ওই অংশটুকুর যে আয়তন, ওই আয়তনে যে পানি হবে সেই পানির যে ওজন, সেই পরিমাণ ওজন বস্তু থেকে কি হবে? হারায় যাবে। ঠিক আছে? তো আমরা পরের অংশ যাই, যে আমরা এখন এই নীতিটি বের করব। অর্থাৎ এই যে এটা আমরা প্রেসার এবং ঘনত্ব যে পড়লাম সেখান থেকে এই নীতিটি আমরা প্রমাণ করব যে কিভাবে আর্কিমিডিসের এই নীতিটা সত্য। 5.04 চিত্রে দেখানো হয়েছে খানিকটা তরল পদার্থে একটা সিলিন্ডার ডোবানো হয়েছে। তাহলে একটা সিলিন্ডারকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, একটা সিলিন্ডারকে পানির মধ্যে কি করা হয়েছে? একটা তরলের মধ্যে ডোবানো হয়েছে। এটি সিলিন্ডার না হয়ে অন্য যে কোনো আকৃতির বস্তু হতে পারত। তো যে কোনো আকৃতির বস্তু হতে পারতো। আমরা যদি হিসাবের জন্য আমাদের সুবিধা হয় এই জন্য সিলিন্ডার নেওয়া হয়েছে। এটার আয়তন বের করা ইজি, ক্ষেত্রফল বের করাও ইজি। তো আমরা হিসাবের সুবিধার জন্য সিলিন্ডার নিয়েছি। ধরা যাক সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ এবং উপরের ও নিচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। আমরা কল্পনা করে নিই সিলিন্ডারটি এমনভাবে তরলে ডুবিয়ে রাখা হয়েছে যেন তার উপরের পৃষ্ঠটির গভীরতা H1 এবং নিচের পৃষ্ঠটির গভীরতা H2, কিংবা বায়বীয় পদার্থের চাপ যে নির্দিষ্ট দিকে কাজ করে না। এটা খুব সম্ভবত প্রিন্টিং মিস্টেকের কারণে হয়েছে। তো যাই হোক, এটি সব দিক থেকে কাজেই সিলিন্ডারের উপরের পৃষ্ঠে নিচের দিক থেকে যে চাপ কাজ করবে তার সমপরিমাণ। তাহলে আমরা এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে বইয়ে, যাই হোক আমরা জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারে মনে করি এই সিলিন্ডারের দুইটা, এটা সিলিন্ডার যেহেতু আমরা জানি সিলিন্ডারের উপরের পৃষ্ঠটা একটা সার্কেল এবং নিচের পৃষ্ঠটা একটা সার্কেল। এই সিলিন্ডারটা সমবৃত্ত ভূমিক, অর্থাৎ নিচের সার্কেলটা যত বড় উপরের সার্কেলটাও ঠিক তত বড়ই, অর্থাৎ দুইটা সার্কেলেরই ক্ষেত্রফল হচ্ছে এ এবং সিলিন্ডারটির উচ্চতা হচ্ছে কত? এই যে এইচ।
তাহলে সিলিন্ডারটি এমনভাবে পানিতে ডোবানো আছে যে পানির উপরের পৃষ্ঠ থেকে নিচের পৃষ্ঠের যে হাইট, এই যে এইটা হাইট, উপরের পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচে উপরের পৃষ্ঠের হাইটটা আছে H2। ঠিক আছে, এটা হচ্ছে H2। আর পানির যে উপরের পৃষ্ঠ, এই পানির উপরের পৃষ্ঠ থেকে সিলিন্ডারের যে তলা আছে সেই তলার হাইটটা হচ্ছে কত, ওটা H1 আর এটা হচ্ছে H2। সেক্ষেত্রে সিলিন্ডারের হাইট H সমান কত হবে? সেক্ষেত্রে সিলিন্ডারের হাইট H সমান হবে H2 মাইনাস H1, এই যে এইটা হবে। ঠিক আছে, H সিলিন্ডারের হাইট যদি H হয় তাহলে H সমান হবে H2 মাইনাস H1। এটা আমরা সকলেই বুঝতে পারছি আশা করি। এখন এই যে তরল, এই তরল দুই দিক থেকে চাপ দিবে, যেহেতু সিলিন্ডারটা চতুর্দিক থেকে কি কম বায়ুরোধী অবস্থায় আছে, তাহলে আমরা জানি যে চাপ সবসময় তলের উপর কি করবে, লম্বভাবে কাজ করবে। তাহলে খুব স্বাভাবিকভাবে উপরের যে পানিটুকু আছে, উপরের এই 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 যে পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠের তরলের এই পৃষ্ঠের উপর উপরের অংশে যে তরল আছে সেই তরলটুকু কী করবে, খাড়া নিচের দিকে কি করবে, চাপ প্রয়োগ করবে। আর নিচের যে তল, এই নিচের তলে কি হবে, ওই এই নিচের তলের উপরে যতটুকু পানি আছে এই পানি নিচের তলেও চাপ প্রয়োগ করবে। কিন্তু এখন মনে হতে পারে যে এই পানিগুলো তো এখানে সংস্পর্শে নাই, এই চাপ এর উপর নিবে, তাহলে এখানে কোন পানি চাপ দেবে। বাট আমরা জানি যে চাপ আসলে কি করে না, দিকের উপর নির্ভর করে না, এটা শুধুমাত্র উচ্চতার উপর নির্ভর করে। তাহলে এই যে সম আয়তন, এই এই যে এই নিচ থেকে যে উপর পর্যন্ত হাইট, এই হাইটে যে পানি ছিল এই সমস্ত পানি কি করবে, এই তলে নিচের দিকে কি করবে, এইভাবে প্রেসার দেবে, নিচ থেকে উপরের দিকে প্রেসার দেবে। তাহলে উপরের পানির যে প্রেসার এইখানে খাড়া নিচের দিকে পড়লেও, যেহেতু এই তলটা যেহেতু নিচের পানির সংস্পর্শে আছে, নিচের তলটা, এই জন্য এই তলের চাপটা হবে কি উপরের দিকে। ঠিক আছে, তাহলে এই দিকের প্রেসারটা এই দিকে এসে কি হবে, উপরের দিকে চাপ প্রয়োগ করবে, আর এইটা কি হবে, নিচের দিকেই কাজ করবে। ঠিক আছে, প্রেসারটা তাহলে দুই তলে দুই দিক থেকে প্রেসার কাজ করবে। তাহলে আমরা জানি, তাহলে এখানে এই পৃষ্ঠে, তাহলে উপরের পৃষ্ঠে প্রেসারের পরিমাণ কি হবে, আমরা জানি প্রেসারের সূত্র জানি H সমান কি, H রো জি। তাহলে এখান থেকে উপরের পৃষ্ঠের উচ্চতা হচ্ছে H1 রো জি, আর নিচের যে তল, এই তলে যে প্রেসার P2 সমান হবে, তাহলে নিচের তলের হাইট হচ্ছে উপরের পৃষ্ঠ থেকে, সেটা হচ্ছে H2, আর তরলের ঘনত্ব হচ্ছে রো আর জি। তাহলে আমরা এর আগের অংশেই পড়েছি যে চাপ সমান হচ্ছে H রো জি, এবং এটা শুধুমাত্র H এবং ঘনত্বের উপর নির্ভর করে। তো সেই দুই জিনিসটাই এখানে বলছে যে এটা যেহেতু একটা স্কেলার রাশি, তাহলে পদার্থের চাপ কোনো নির্দিষ্ট দিকে কাজ করে না, পদার্থের চাপ সবসময় একটা পৃষ্ঠের উপর কাজ করে। এটা সব দিক থেকেই কি করে, সমানভাবে চাপ করে। এখানে এই দিক থেকেও চাপ প্রয়োগ করে, এই দিক থেকেও চাপ প্রয়োগ করে। অর্থাৎ তরলের ক্ষেত্রে যখন একটা পৃষ্ঠে চাপ প্রয়োগ হয় তখন সব দিক থেকেই চাপ প্রয়োগ হয়। তোমার এই দিক থেকেও চাপ প্রয়োগ হয়, এই দিক থেকে চাপ প্রয়োগ হয়, প্রত্যেকটা তলের উপর কি লম্ব ভরে সেই চাপটা প্রয়োগ করে। শুধুমাত্র যে উপরের তলে নিচের তলে না, সেই না, প্রত্যেক দিকেই চাপ করে। এবং প্রত্যেকটা পয়েন্টে চাপের পরিমাণ হবে ওই পয়েন্ট থেকে তরলের উপরের পৃষ্ঠে দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব ইন্টু রোজি, H রোজি। আমরা এই পয়েন্টে চাপ কত হবে, এই পয়েন্টেও যদি আমরা এই এই বরাবর এই পৃষ্ঠের উপর লম্ব বরাবর চাপটা কত হবে, যে এই ডিস্টেন্স যদি হয় H আর রো ইন্টু জি, তাহলে এখানে কি হবে, এই দূরত্ব যতটুকু দূরত্ব হবে ততটুকু চাপ এই দিকে কাজ করবে। অর্থাৎ চাপের জায়গাটা হচ্ছে যে কোনো তলের উপরেই সে, তরল প্রবাহী পদার্থের ক্ষেত্রে যে কোনো তলের উপরেই সে লম্বভাবে চাপ প্রয়োগ করবে, এবং ওই তলটা যে দিকেই অ্যালাইনমেন্ট থাক না কেন ওই তলের উপর লম্বভাবে চাপ প্রয়োগ করবে। এবং এই চাপের জন্য যে সূত্র P সমান H রো জি, এবং এই এইচটা হবে যে পয়েন্টে আমরা হিসাব করতেছি সেই পয়েন্ট থেকে তরলের উপরের পৃষ্ঠ পর্যন্ত। এইখানে ডিরেকশনটা কি না, কোনো বিষয় না, চাপ সবসময় তলের উপর লম্বভাবে চাপ প্রয়োগ করবে, কিন্তু হাইটটা সবসময় উপরের দিকে হবে। ওই জন্য এখানে এটা যে আলাদা ডিরেকশন, এই জন্য হাইটটা অন্যদিকে নিতে হবে, বিষয়টা এরকম না। এই জন্য বলা হচ্ছে চাপ হচ্ছে কি স্কেলার রাশি, এটা দিকের উপর নির্ভর করে না, এটা সবসময় খাড়া দূরত্বই নিতে হবে H রো জি। আর চাপটা কাজ করবে তরলের উপর কি সবসময় লম্ব হবে, এই জন্য এটা নির্দিষ্ট দিক নির্ভর আসলে না। ঠিক আছে, অন্যান্য জিনিস যেরকম দিক নির্ভর, এই চাপ জিনিসটা কি এরকম দিক নির্ভর না, এটি সব দিকেই কি করে সমানভাবে কাজ করে। কাজে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে নিচের দিকে যে চাপ কাজ করবে, তাহলে উপরের পৃষ্ঠে নিচের দিকে যে চাপ কাজ করবে সেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে কত,
এই H1 রো জিটা আমি দেখাইলাম, এবং একইভাবে নিচের পৃষ্ঠে যে চাপটা কাজ করবে সেটা উপরের দিকে কাজ করবে। আমি আগেই দেখিলাম। তাহলে নিচের পৃষ্ঠে এটা কাজ করবে কি উপরের দিকে, আর উপরের পৃষ্ঠে কাজ করবে এটা নিচের দিকে। ঠিক আছে, এটা আমি দেখাইছি। তাহলে এই P2 সমান H2 রো জি। ঠিক আছে, এখন এখন আমরা যদি বলের কথা বলি, তাহলে প্রত্যেক পৃষ্ঠে বলের পরিমাণ কত হবে? তো আমরা P সমান কি জানি? আমরা P সমান জানি F ডিভাইডেড বাই A। তাহলে F সমান কি হবে? P ইন্টু A। ঠিক আছে, তাহলে তাহলে আমরা যদি উপরের যে পৃষ্ঠটা আছে, উপরের পৃষ্ঠে যদি আমরা কি করতে চাই, আমি যদি এটাকে এইভাবে আঁকি আবার, তো একটু সমবৃত্ত অভিমুখ হইল না, তারপরও ধরে নাও। তাহলে দুইটারই ক্ষেত্রফল হচ্ছে কি, এটারও ক্ষেত্রফল এ, এটারও ক্ষেত্রফল কি এ। তাহলে এই দিকে, তাহলে এই পৃষ্ঠের উপর, তাহলে এই যে উপরের পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠের উপর তাহলে বল কত হবে? তাহলে এই পৃষ্ঠের উপর চাপ P1 ইন্টু এই পৃষ্ঠের কি ক্ষেত্রফল এ, দুইটারই ক্ষেত্রফল। এই জন্য F1 সমান হবে কি এ ইন্টু P1। P1 এর মান আমরা দেখেছি এখানে H1 রো জি। তাহলে কি হবে? এটা H1 রো জি হইল। ঠিক আছে, একইভাবে F2 সমান কি হবে? এখানে এখানে এই পৃষ্ঠে বল F2 সমান কি হবে? এই পৃষ্ঠের চাপ P2, এই পৃষ্ঠের চাপ P2 ইন্টু এই পৃষ্ঠের ক্ষেত্রফল। যেহেতু এটা সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার, দুই পৃষ্ঠের ক্ষেত্রফলই, উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠের দুইটার ক্ষেত্রফল এ। তাহলে হবে এ ইন্টু P2 সমান আছে H2 রো জি। কিন্তু বল একটি কি রাশি? বল একটি স্কেলার ভেক্টর রাশি। তাহলে বলের ক্ষেত্রে বলের ডিরেকশনটা কোন দিকে হবে? আমরা জানি বলের ডিরেকশনটা হবে কোন দিকে? এই যে পৃষ্ঠ থেকে বাইরের দিকে। তাহলে বলটা এখানে, বলটা কাজ করবে এই দিকে, আর এখানে বলটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে। ঠিক আছে, যে কোনো পৃষ্ঠ থেকে লম্ব বরাবর বাইরের দিকে হচ্ছে কি ক্ষেত্রফলের দিক। তাহলে বলের দিকটা এখানে নিচের দিকে, এখানে কি উপরের দিকে কাজ করবে। তাহলে বল যদি একটা ভেক্টর রাশি, তাহলে এই দুইটা বল যখন একসাথে কাজ করবে, তখন এখানে নিট বল কত হবে? নিট বল হবে F2 মাইনাস F1, এবং এটা শিখি। তাহলে তো F2 মাইনাস F1 এই বলটা কাজ করবে। তাহলে আমরা দেখি যে সিলিন্ডারের চারপাশের পৃষ্ঠের উপর কতটুকু বল প্রয়োগ হয়েছে সেটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না, কারণ সিলিন্ডারটি একদিক থেকে যে বল অনুভব করে, বিপরীত দিক থেকে ঠিক ঠিক সেই পরিমাণ বল অনুভব করে, এবং একটি অন্যটিকে কাটাকাটি করে দেয়। তাহলে এইখানে যদি আমরা সিলিন্ডারটির দিকে তাকাই, এই যে বলগুলো আমরা দেখিয়েছি এখানে, এই দিক থেকে বল প্রয়োগ করতেছে এইটা, আর এই দিক থেকে বল প্রয়োগ করতেছে এইটা। তাহলে এটা দুই দিকের এরিয়া যেহেতু সেম সেম, তার মানে বিপরীত দিকে যে বলগুলো আছে, এই বলগুলো পরস্পরকে কি করে দেবে? নিষ্ক্রিয় করে দেবে। তাহলে শুধুমাত্র উপরের এবং নিচের দিকের বল দুইটা সমান হবে না। তার কারণ কি, এখানে হাইট কম বেশি, এই জন্য নিচের দিকে বলটা বেশি, এই বলটা কি হবে? এই প্রেশারটা বেশি হবে, এই প্রেশারটা কি হবে? কম হবে। এই জন্য এইখানে একটা ইমব্যালেন্স বল তৈরি হবে, ফলে এইখানে একটা নেট বল থাকবে। সেই বলটা হবে কি, এই যে ওটাই ওরা বলছে এখানে, যেহেতু H2 এবং H2 এর মান H1 থেকে বেশি, তাই দেখতে পাচ্ছি F2 এর মান F1 থেকে বেশি। কাজেই মোট বলটি হবে উপরের দিকে, এবং তার পরিমাণ হবে এইটা। তাহলে মোট বল কি হবে? উপরের দিকে। সো এইখানে ক্ষেত্রফলের দিক ওইটা, তাহলে বল রিয়াকশনটা কোন দিকে হবে? এটা ক্ষেত্রফলের দিক ছিল নিচের দিকে, তাহলে আর বলের দিক হবে, আমরা দেখেছি। তাহলে বলের দিক হবে কোন দিকে? উপরের দিকে। বলের দিক হবে কোন দিকে? ক্ষেত্রফলের দিক নিচের দিকে, কিন্তু বলের দিক এখানে উপরের দিকে, আর এইখানে কি নিচের দিকে। তাহলে নিট বল দুইটার বিয়োগফল হবে কোন দিকে? নিচের বলটা যেহেতু বেশি, এই জন্য নিচের দিকে বল হবে দুই বলের বিয়োগফল, এবং সেটা হচ্ছে F সমান F2 মাইনাস F1। তাহলে F2 মাইনাস F1 যদি আমরা করি, তাহলে এখানে ক্যালকুলেশনটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে F2 এর মান ছিল কত? H2 রো জি মাইনাস H1 রো জি। তাহলে এখানে যদি H রো জি, আর রো জি কমন নেই, তাহলে হবে কি H2 মাইনাস H1। তাহলে H2 মাইনাস H1 সমান কিন্তু সিলিন্ডারটির উচ্চতা। H2 মাইনাস H1 সমান কি ছিল? এই যে সিলিন্ডারটার উচ্চতা, যেটা আমরা আগেই দেখিয়েছি। তাহলে এখানে আমরা সিলিন্ডারের উচ্চতা বসাই দিতে পারি। তাহলে এটা কি হবে? এ রো
জি ইন্টু এইচ। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে এ এইচ রো। তাহলে এইটাকেই ওরা সাজিয়ে লিখছে এ এইচ রো জি, এইচটাকে মাঝখানে পাঠিয়ে দিছে। তাহলে এখান থেকে যে তাহলে ওই বস্তুর উপর নিট বল সেটা কোন দিকে, উপরের দিকে, সেই বলটা হচ্ছে কি এ এইচ রো জি। এখন আমরা যদি দেখি এই এ এইচ জিনিসটা আবার কি, এই যে এ এইচ, এই এ এইচটা আবার কি, এই যে এ এইচ, আমরা যদি এ এইচ এর কথা বলি, এই যে এ এইচ, এই যে এ এইচ টু, এ এইচ মানে কি সিলিন্ডারের নিচের ক্ষেত্রফল কি এ, আর হাইট হচ্ছে এইচ। তাহলে এ এইচ হবে কি আসলে আয়তন। তাহলে ক্ষেত্রফল গুণন উচ্চতা সমান কি আয়তন। তাহলে যেহেতু এ হচ্ছে সিলিন্ডারের আয়তন, রো হচ্ছে তরলের ঘনত্ব এবং জি হচ্ছে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ, কাজেই উপরের দিকে প্রয়োগ করা বলের পরিমাণ হবে সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন, ঠিক যেটি আর্কিমিডিসের নীতি নামে পরিচিত। এই ঊর্ধ্বমুখী বলটিকেই বলা হয় প্লবতা। তাহলে তাহলে আমরা দেখতে পাইলাম এখানে এফ সমান হইল কি ভি রো জি। তাহলে এই ভিটা কার, এই ভিটা কিন্তু বস্তুর আয়তন। তাহলে বস্তুর সম আয়তন পানির আয়তনটা হচ্ছে ভি, তার মানে আমরা এটাকে ভি এস বলতে পারি। আর এই ঘনত্বটা কার, ঘনত্বটা কিন্তু তরলের, তার মানে আমরা এতক্ষণ তরল নিয়ে হিসাব করছি, এটা তরলের প্রয়োগকৃত চাপের কথাই আমরা হিসাব করছি। এটা হচ্ছে তরলের ঘনত্ব, কতটুকু তরলের ঘনত্ব, ভি আয়তন তরলের ঘনত্ব। আর তরলের যে আয়তনটা কার সমান আমরা হিসাব নিকাশ করে দেখলাম, ওই তরলের আয়তনটা হচ্ছে বস্তুর আয়তনের সমান। তাহলে আমরা এই সূত্রটাকে লিখতে পারি ভি এস রো ডাব্লিউ টি। তাহলে এই জিনিসটাই হচ্ছে কি যে কোনো বস্তুর উপর প্রয়োগকৃত ঊর্ধ্বমুখী বলের পরিমাণ, সেটা হচ্ছে কি বস্তুর আয়তন। বস্তুর আয়তন কেন হওয়ার কথা, তো তরলের আয়তন, তাহলে বস্তুর আয়তন কেন, তার কারণ তরলের আয়তনটা বস্তুর আয়তনের সমান হবে। আর যেহেতু ঊর্ধ্বমুখী বলটা তরল দ্বারা প্রয়োগ করা হচ্ছে, এই জন্য এখানে হবে কি রো ডাব্লিউ আর ইন্টু জি। তাহলে ভি এস রো ডাব্লিউ জিটা হচ্ছে তোমার কি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। তাহলে ঊর্ধ্বমুখী যেটাই ঊর্ধ্বমুখী বল সেটাই প্লবতা। আর বস্তু কি করবে, এই পরিমাণ ওজনেই হারাবে, এইটাই আবার কি হারানো ওজন, এটাই আবার কি হারানো ওজন। ঠিক আছে, এটাই কি হারানো ওজন। তাহলে আমরা পরবর্তীতে দেখব। তাহলে যেটাই প্লবতা ওটাই ঊর্ধ্বমুখী বল, ওটাই হচ্ছে হারানো ওজন, এবং প্রত্যেকটাই হচ্ছে কি ভিএস রো ডাব্লিউ জি। একটি রাবার ব্যান্ডের এক মাথায় একটা বড় আলু বা অন্য কোনো ফল বেঁধে ঝুলিয়ে দেখো রাবার ব্যান্ডটি কতখানি লম্বা হয়ে আছে। এবারে আলু কিংবা ফলটি পানিতে ডুবিয়ে নাও, দেখবে রাবার ব্যান্ডটির বেশ খানিকটা সংকুচিত হয়ে গেছে, কারণ ডুবন্ত অবস্থায় ফলটির ওজন অনেক কম। তাহলে বুঝতেই পারছো তোমরা, ওজন যেহেতু কম এই জন্য পানিতে কি হবে, রাবার ব্যান্ড সেই পরিমাণ প্রসারিত হবে না। এরপর আছে 5.3.2, সেটা হচ্ছে বস্তুর ভেসে থাকা এবং ডুবে যাওয়া। তাহলে একটা বস্তু কখন ভেসে থাকবে কখন ডুবে যাবে সেটা যদি আমরা দেখি, তখন আমরা দেখছি যে একটা বস্তু যখন পানিতে নামানো হয় বা যে কোনো তরলে নামানো হয়, তাহলে সেই বস্তুর উপর কি করে, ওই তরল একটা প্লবতা বা ঊর্ধ্বমুখী বল দেয়, সেটা হচ্ছে কি ভিএস রো ডাব্লিউ জি পরিমাণ বল প্রয়োগ করে। সেটা হচ্ছে বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি, এই পরিমাণ ঊর্ধ্বমুখী বল কি করে সে প্রয়োগ করে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এই যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তাহলে কিছু বস্তু ডুবে কিছু বস্তু কি পানিতে ভেসে থাকে, এইটা কেন হয় সেটা আমরা দেখব। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন একটা বস্তু ভেসে থাকে আবার অন্য একটা বস্তু ডুবে যায়। তোমরা জানো একটা বস্তু পানিতে ডুবানো হলে প্লবতার কারণে সেটা কতটুকু পানি সরিয়েছে উপরের দিকে, সেই পানির ওজনের সমপরিমাণ বল অনুভব করে। সেই বলটি বস্তুটার ওজনের চেয়ে যদি বেশি হয় তাহলে বস্তুটা ভেসে থাকবে। ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুর সমান ওজনের পানি অপসারিত করবে ততটুকুই ডুববে, বাকি অংশটুকু ডুববে না। ঠিক আছে, যদি বস্তুটার ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হয় তাহলে সেটি পানিতে ডুবে যাবে, তবে পানিতে ডুবে থাকা অবস্থায় তার ওজন কিন্তু সত্যিকারের ওজন থেকে কম মনে হবে। ঠিক আছে, এরপর দেখি আমরা যদি কোনোভাবে বস্তুটার ওজন অপসারিত পানির ওজনের ঠিক সমান করে ফেলা যায়, তাহলে
বস্তুটাকে পানির ভেতরে যেখানেই রাখা হবে সেখানেই থাকবে, উপরেও ভেসে উঠবে না, নিচেও ডুববে না। দৈনন্দিন জীবনে সেরকম কিছু চোখে না পড়লেও পানির নিচে দিয়ে চলাচল করার জন্য সাবমেরিনে এটি করা হয়, বা মাছগুলোও এরকম করে। আচ্ছা, যাই হোক, এরপর আমরা দেখি যে একটা বস্তু কেন ভাসে বা কেন ডুবে। তাহলে আমরা দেখলাম, যখন একটা বস্তুর উপর একটা বস্তুকে যখন কি করা হয়, পানিতে ডুবানো হয়, তখন সেই বস্তুর উপর পানি একটা কি করে, প্লবতা দেয়। এই প্লবতাটার মান কত আমরা জানি, ভি এস রো ডাব্লিউ জি। আর বস্তুর যেটা ওজন আছে, বস্তুর যেটা ওজন সেটা কি করে, নিচের দিকে কাজ করে। বস্তুর ওজন কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। সেটা হচ্ছে কি এম জি, বা ওটাকে আমরা কি বলতে পারি, ডাব্লিউ বলতে পারি। তো এই পরিমাণ বল নিচের দিকে কাজ করে। এখন কথার কথা, বস্তুটা যখন পানিতে ডুবে যাবে তখন এই ওজনটা যদি কি হয়, বস্তুর ওজনটা যদি পুরো বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের চেয়ে কি হয়, বেশি হয়, অর্থাৎ প্লবতার চেয়ে বেশি হয়, তাহলে ডাব্লিউ বস্তুর ওজন গ্রেটার দেন প্লবতা। বস্তুর ওজন, এই প্লবতাকে অনেক সময় কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা এটাকে W1 দ্বারা প্রকাশ করা হয়, আর প্লবতাকে W2 দ্বারা প্রকাশ করা হয়। W1 যখন W2 এর চেয়ে কি হবে, বড় হবে, অর্থাৎ বস্তুর ওজনটা যখন বেশি হবে, তখন এটা কি হবে, ডেফিনেটলি ডুবে যাবে। তার কারণ নিচের দিকেই নিট বলটা কি বেশি, তাহলে বস্তু কি হবে, ডুবে যায়। এখন কথার কথা এরকম হয়েছে, এই বস্তুটাকে পুরো পানিতে যখন ডুবানো হয় তখন এই বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনটাই কি বেশি, কিন্তু বস্তুর ওজনই কম। বস্তুটা অনেক হালকা, বস্তুর আয়তনের তুলনায় তার মধ্যে ভর কি আছে, কম আছে। সেই ক্ষেত্রে যদি W1 লেস দ্যান W2 হয়, সেক্ষেত্রে বস্তুটা কি হবে, ভাসবে। ঠিক আছে, যদি ভাসে তাহলে কতটুকু ভাসবে, কতটুকু ডুববে। তাহলে আমরা দেখতেছি পুরো বস্তুটাকে যদি ডুবানো হয় তাহলে পানির ওজনটা কি হয়ে যায়, বস্তুর ওজনের চেয়ে বেশি হয়। তাহলে পুরো বস্তুকে যদি না ডুবে বস্তুর একটা অল্প একটু অংশ ডুবানো হয়, সেক্ষেত্রে এইটুকু যে আয়তন আছে, এইটুকুর জন্য যে ঊর্ধ্বমুখী বলটা বা প্লবতাটা পাওয়া যাবে, সেটা যদি ওজনের সমান হয়, তখন কি হবে, বস্তুটা এই পর্যন্ত ডুবে, বাকি অংশটা আর ডুববে না। তাহলে আমরা দেখলাম যে বস্তুটা কতটুকু ডুবে যাবে, যে বস্তুটার ওজন বেশি সেটা তো সম্পূর্ণরূপেই ডুবে যাবে, কিন্তু যে বস্তুটার ওজন প্লবতার চেয়ে কম, তাহলে ওই বস্তুটা এই পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ ডুবে যাবে। যতটুকু ডুবলে বস্তুটার উপর যে প্লবতা তৈরি হবে, সেই প্লবতাটা বস্তুটার ওজনের সমান হবে, ঠিক ততটুকুই ডুববে, আর বাকি অংশটুকু কি হবে, ভেসে থাকবে। ঠিক আছে, এরপর যদি এরকম হয় যে কোনো বস্তুর ওজন এবং প্লবতা কি সমান, তাহলে এইটাকে বলা হয় বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ বস্তুটাকে পানির মধ্যে যেখানেই রাখা হবে সেখানেই থাকবে, যেখানেই রাখা হবে সেখানেই থাকবে। সাবমেরিনগুলোতে সাধারণত এরকম করা হয়, বা মাছ এই কৌশলটা ব্যবহার করে। মাছের ঘনত্ব, মাছের ওজন এবং পানির ওজন মোটামুটি সমান হয়, এবং এটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা জানি মাছের ভেতরে কি থাকে, একটা পটকা থাকে। আমরা জানি মাছের ভেতরে একটা কি থাকে, পটকা থাকে। এই পটকাতে তারা বাতাস ঢুকায় এবং বাতাস বের করে দেয়, এবং এইটা করার মাধ্যমে তারা কি করে, নিজের ওজনটাকে নিয়ন্ত্রণ করে। যখন বাতাস ঢুকায় তখন তাদের ঘনত্বটা কমে যায়, ওজনটা কমে যায়, তখন তারা উপরে উঠে আসে। যখন তারা বাতাস ছেড়ে দিয়ে পটকাটাকে ছোট করে, তখন তাদের আয়তন কমে যায়, ঘনত্ব বেড়ে যায়, ফলে তাদের ওজনটা একটুখানি পানির তুলনায় তাদের ওজন বেড়ে যায়, ঘনত্ব বেড়ে যায়। তাহলে এটা আমরা পরে দেখব। তো ঘনত্বটা যখন পানির চেয়ে তার বেশি হয়ে যায়, তখন সে কি করে, নিচে ডুবে যায়। তো এই জিনিসটা মাছ ব্যবহার করে, এবং সাবমেরিনও কি করে, এই কৌশলটাই ব্যবহার করে। তো এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত অংশ ডুবে থাকবে। কাঠের ঘনত্ব দেওয়া আছে এটা, আর পানির ঘনত্ব দেওয়া আছে এত। তাহলে কাঠের যেহেতু ঘনত্ব দেওয়া আছে, তাহলে কাঠের ফুল ওজন আমরা কি পেয়ে যাব, তাই কিনা। তো কাঠকে ভেসে থাকতে হলে তার ডুবন্ত অংশের সম পরিমাণ পানির ভর কাঠের ভরের সমান হতে হবে। তাহলে কাঠের এত পরিমাণ ডুবতে হবে, যেই পরিমাণ ডুবলে ওই পরিমাণ পানির ওজন পুরো কাঠের ওজনের কি হবে, সমান হবে। অর্থাৎ কাঠের ডুবন্ত অংশের সমপরিমাণ পানির ওজন কার সমান হবে, পুরো কাঠটার সমান হবে। তাহলে এই শর্তে কি হবে, কাঠটা ডুবে যাবে। যদি কাঠের আয়তন ভি হয়, তার ভর
আয়তন ভি এবং ভর যদি ভি রো হয়, যদি কাঠের V1 অংশ পানিতে ডুবে থাকে তাহলে সেই পরিমাণ পানির ভর হবে V1 রো ডাব্লিউ। তো আমরা এখানে একটু হয়তো তোমাদের সমস্যা হতে পারে। আমরা জানি যে রো সমান হচ্ছে কি M/V। তাহলে কোনো একটা জিনিসের আয়তন যদি ভি হয় আর ঘনত্ব যদি রো হয় তাহলে তার ভর হবে কি রো ভি বা ভি রো। ঠিক আছে, রো ভি সেই জিনিসটাই এখানে বলছি। যদি কাঠের আয়তন ভি হয় এবং তার ঘনত্ব কি হয় রো হয় তাহলে তার ভর হবে কি ভি রো বা রো ভি। তাহলে তার এটা হচ্ছে কি তার ভর, এটা হচ্ছে কি তার পানির ভর, এটা পানির ভর এটা। ঠিক আছে, আর কাঠের ভর কত হবে? এই যে এইটা, এটা উড দিছে নাকি পানির ভর, আর কাঠও তো উড, তাহলে বিপদ তো। তাহলে এটা বড় হাতের দেই কাঠ, তাহলে এটা হচ্ছে ভি ডাব্লিউ। W1 W2 দেওয়াই বেটার। ওরা 1 দিয়েছে, ওরা কাঠের ক্ষেত্রে এটাকে 1 দ্বারা লিখছে তারা। কাঠের ক্ষেত্রে এটা কত দিয়েছে, এটাকে তারা লিখছে 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1m1। তাহলে তাহলে কতটুকু কত শতাংশ ডুবে থাকবে, তাহলে কত শতাংশ ডুবে থাকবে সেটা করার নিয়ম হচ্ছে উপরে হবে কি তোমার কাঠের আয়তন, উপরে হবে কি কাঠের আয়তন, আর নিচে হবে কি ওই সম আয়তন পানির আয়তন। তাহলে কাঠের ফুল আয়তন, তাহলে সেটা হচ্ছে কি আমরা আয়তন সমান V1, ওইটা ঘনত্ব বলছে এইখান থেকে। ও আচ্ছা, তো এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে এই জিনিসটা কোত্থেকে আসলো, যেটা কি ওরা বলছে যে V1/V সমান রো ডাব্লিউ। তাহলে ওরা প্রতীকগুলোকে এমনভাবে লিখছে যেটা আসলে কি তোমাদের বোঝার জন্য কি হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে। তো আমরা যদি একটুখানি এটাকে বোধগম্য করে তোমাদের জন্য এটাকে যদি একটু বোধগম্য করার চেষ্টা করি তাহলে সেটা হবে যে কাঠের আমরা ওজন বের করে ফেলি আগে। আমরা আগে কি করি ফুল কাঠের ওজন বা হ্যাঁ ফুল কাঠের ওজনটা আমরা কি করি বের করে ফেলি। তাহলে ফুল কাঠের ওজন, তাহলে আমরা এখানে লিখি কাঠের ওজন W1 সমান হবে কি mg। এম সমান একটু আগে আমরা দেখলাম কি রো 1 V1 ইন্টু ডি। তো এটা হলো কি কাঠের ওজন। ঠিক আছে, এখন আমরা মনে করি কাঠের যে V1 থেকে একটা নির্দিষ্ট মানে মানে কাঠের একটা নির্দিষ্ট আয়তন, যে এই আয়তন V2 পরিমাণ কাঠ যদি কি করে পানিতে ডুবে যায় তাহলে সেই পানির ওজন কি হবে এই পুরো ওজনের সমান হয়ে যাবে। তাহলে সেইটুকু পানির ওজন কত হবে, তাহলে মনে করি কাঠের যে পুরো কাঠের ওজন ছিল V1, সেখান থেকে একটা অংশ V2, তাহলে পুরো কাঠটা যদি কি হয় এইটুকু হয়, তাহলে পুরো কাঠের আয়তন যদি কি হয় এই V1 হয়, তাহলে তার একটা নির্দিষ্ট অংশ এইটুকু হচ্ছে V2। এইটুকু যদি ডুবে যায় তাহলে সেই পরিমাণ পানির ওজন কি হবে কাঠের ওজনের সমান হবে। তাহলে সেই পরিমাণ পানির ওজন কত হবে V2 রো ডাব্লিউ ডি। কেন, তার কারণ ওই পরিমাণ আমরা পানির ওজন বের করতে চাইতেছি, এই জন্য কি এখানে পানির ঘনত্ব দিলাম আমরা, আর এখানে কাঠের বের করছি, এই জন্য কাঠের ঘনত্ব ইউজ করছি। ঠিক আছে, তাহলে এই দুইটা সমান হবে, তাহলে এই দুইটা কি হবে সমান হবে। তাহলে কি হবে V1 রো 1 জি। তাহলে আমরা তো ধরেই নিয়েছি যে এই দুইটা কি হয়ে যাবে, এই দুইটা ওজন সমান হইলে হওয়ার শর্তে এটা কি থাকবে ডুবে ভেসে থাকবে। ঠিক আছে, এটা ভেসে থাকবে। তো এখন যদি এখান থেকে আমরা এই সেম জিনিসটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারবো যে এখানে জি জি কাটা যাবে, এখানে কি হবে জি জি কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি পুরো কাঠের ওজন উপরের দিকে, তাহলে V1 ডিভাইডেড বাই V2 সমান হচ্ছে কি রো 1 ডিভাইডেড বাই রো
ডাব্লিউ। তাহলে আমরা এইটাকে পানির আয়তনটা ধরছে V2 ধরছে। তাহলে আশা করি এখন তোমরা কি করছো, এই জিনিসটা কোত্থেকে আসছে সেটা তোমরা কি করছো এখন বুঝতে পারছো। ঠিক আছে, এখন ওই মানগুলো এবার এখানে কি করা হয়েছে, বসা হয়েছে। তাহলে কাঠের যে ঘনত্ব, তাহলে কাঠের ঘনত্ব এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এখানে কাঠের ঘনত্ব বসিয়ে দেওয়া হয়েছে, আর নিচে পানির ঘনত্ব বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে 100 দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে কি 50%। তার মানে কতটুকু ডুবে যাবে, তাহলে 50% ডুবে যাবে। তাহলে এটা এমনিতেও আমরা এমসিকিউর ক্ষেত্রে এটা এমনিতেও মাথায় রাখতে পারি যে ঘনত্ব যতখানি, এই যে ঘনত্ব যতগুণ কম হবে, ঘনত্ব যত অংশ কম হবে তত অংশ কিসে ডুবে যাবে। তাহলে ঘনত্ব কত আছে 50%, মানে ঘনত্ব দেখো পানির ঘনত্ব হচ্ছে 1000, পানির ঘনত্ব হচ্ছে 1 গুণন 10^3, আর এর ঘনত্ব হচ্ছে কি 0.5 গুণন 10^3, তার মানে কি অর্ধেক। তাহলে ঘনত্বটা হচ্ছে অর্ধেক, তাহলে ভেসেও থাকবে কি অর্ধেক। তাহলে ঘনত্ব যত অংশ হবে তত অংশ কি ডুবে যাবে, ঘনত্ব যত অংশ হবে তত অংশ ডুবে যাবে, ঘনত্ব যত অংশ হবে তত অংশ ডুবে যাবে, আর বাকি অংশ ভেসে থাকবে। ঘনত্ব যদি 1/3 হয় তাহলে ডুবে যাবে 1/3, আর বাকি অংশ তাহলে 2/3 ভেসে থাকবে। ঠিক আছে, তাহলে 10 কেজি ভরের একটা কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল, নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল, সমুদ্রে কতটুকু ডুববে। ঠিক আছে, তাহলে সমুদ্রের পানির ঘনত্ব দেওয়া আছে, তাহলে সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে কত, এত, আর নদীর পানির ঘনত্ব ছিল কত, নদীর পানির ঘনত্ব ছিল 1 গুণন 10^3, এটা আমরা জানি। তাহলে এটা কত গুণ বেশি, 1.3 গুণ বেশি। তাহলে আগের থেকে কি 1.3 গুণ বেশি ডুবে যাবে। তাহলে আগে অর্ধেক ডুবতো, এবং এবার অর্ধেকের কি হবে, এত গুণ বেশি ডুবে যাবে। তাহলে আমরা যদি এখানে এটাকে গুণ করি, তাহলে যত গুণ হবে এত গুণ বেশি ডুবে যাবে, তাহলে এটা হাফের সাথে যোগ হয়ে যাবে। তাহলে এটা তো আমরা এমসিকিউর জন্য সরাসরি করতেই পারি, এটা প্লাস কি হাফ, অর্ধেকের এত গুণ বেশি ডুবে যাবে, তাহলে কতটুকু বেশি ডুববে সেটা আমরা বের করলাম, আর আগে তো অর্ধেক ডুবছিল তার সাথে আবার অর্ধেক যোগ করে দিলাম, তাহলে আগেরটার সাথে আগেরটার এত গুণ বেশি যোগ করলে যা হবে সেটাই হবে অ্যান্সার। তো আমরা ম্যাথোডোলজিক্যালি দেখি, তাহলে নদীর পানির ঘনত্ব ρ1 সমান আমরা জানি 10^3 কেজি/মিটার কিউব। কাঠের আয়তন ধরে নেই ভি, এবং ঘনত্ব যদি হয় রো, তাহলে কাঠের ভর হবে ভি রো, আমরা এটা জানি। তাহলে এটা হচ্ছে কাঠের কি ভর। ঠিক আছে, তাহলে নদীর পানিতে কাঠের অর্ধেক ডুবে থাকে, কাজেই তাহলে কাঠের ওজনটাও কি ওর ওজনের অর্ধেক হবেই। আমরা একটু আগেই দেখলাম আয়তন যদি সেম হয় তাহলে ঘনত্ব, তাহলে অর্ধেক ডুবে গেছে, তার মানে কি অর্ধেকের ওজন অর্ধেক, মানে কাঠের অর্ধেক পরিমাণ পানির ওজন পুরো কাঠের ওজনের সমান। তার মানে আমরা বলতে পারি যে পানির সমআয়তন সমআয়তন কাঠের সমআয়তন পানির যে ওজন, এটা হচ্ছে কাঠের সমআয়তন পানির ওজন। তাহলে কাঠের সমআয়তন পানির ওজন কত হবে, হবে কাঠের আয়তন ইন্টু পানির ঘনত্ব। এটা কাঠের আয়তন, কিন্তু আসলে এটা পানির আয়তন। কেন পানির আয়তন, কাঠের সমান আয়তনের পানি নেওয়া হয়েছে। তাহলে পানির আয়তন পাইলাম আমরা, তার সাথে পানির ঘনত্ব গুণ করলেই কি পাওয়া যায়, পানির ভর পাওয়া যায়। তাহলে পানির ভর যদি এইটা হয় আর কাঠের ভর যদি এইটা হয়, তাহলে কি হয়ে যাবে, তাহলে পুরো কাঠের আয়তনের পানির যে ওজন, সেটা কাঠের ওজনের কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। তার কারণ অর্ধেক কাঠের ওজনই তো পুরো অর্ধেক কাঠের সমান পানির ওজনটাই তো কি পুরো কাঠের ওজনের সমান। তাহলে পুরো কাঠের সমপরিমাণ যে পানি, তার ওজন কি হয়ে যাবে, পুরো কাঠের ওজনে ভরের চেয়ে কি হবে, দ্বিগুণ হবে। বুঝতে পারছো বিষয়টাকে? যদি আমি হয়তোবা তোমাদের কাছে এটা একটু কি মনে হচ্ছে, কমপ্লিকেটেড মনে হতে পারে জিনিসটা, তো আমি আর একটু ডিপলি বোঝাই। সেটা হচ্ছে দেখো, ওরা বলছে যে একটা কাঠ পানিতে কি অর্ধেক পরিমাণ কি হয়, ডুবে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এই অর্ধেক পরিমাণ, তাহলে এই পুরো কাঠের আয়তন মনে করো ভি। ঠিক আছে, তাহলে এই পুরো কাঠের ওজন কার সমান হবে,
যেহেতু এই অর্ধেক ডুবে গেছে, তাহলে অর্ধেক কাঠের আয়তন যদি কি হয়, ভি প্রাইম হয়, তাহলে ভি প্রাইমের সমপরিমাণ পানির যে ওজন, সেইটা কি হয়ে যাবে, পুরো কাঠের ওজনের সমান হয়ে যাবে। পুরো কাঠের ওজনের কি হবে, কাঠের আয়তন মনে করো V1, তাহলে পুরো কাঠের ওজন, এটা পুরো কাঠের ওজন। তার কারণ এইটুকু আমরা জানি কি, ভর, ভর সমান V আর জি, তাহলে mg হচ্ছে ভর, তাহলে পুরো কাঠের ওজন, কাঠের অর্ধেক, অর্ধেক যেহেতু ডুবে গেছে তার মানে অর্ধেক কাঠের সম আয়তনের পানির ওজনের সমান। তাহলে দুই দিক থেকে যে ডাব্লুটা বাদ যাওয়া যায়, দুই দিকেই ডাব্লু আছে, তাহলে আমরা বলতে পারি পুরো কাঠের ভর, এই পুরো কাঠটার ভর এই কাঠের অর্ধেক পরিমাণ পানির ভরের সমান হবে। সেটাই এখানে লিখছে যে পুরো কাঠের ভর ভি ইন্টু রো, এটা কাঠের আয়তন, এটা হচ্ছে কাঠের ঘনত্ব, সমান হবে কি, পুরো কাঠের ভর যদি নেই, তাহলে এটা যদি আমরা ভি রো না নিয়ে এটা যদি আমরা কি নিতাম, V1 নিতাম, V1 রো ডাব্লিউ জি নিতাম, তাহলে এটা কি হইতো, এটা 2 গুণ হয়ে যাইতো না, এটার 2 গুণ হয়ে যাইতো, তখন অর্ধেকই তো এর সমান হয়ে গেছে, তাহলে পুরোটা নিলে কি হবে, 2 গুণ হবে। তাহলে এই জন্য এখানে কি করা হয়েছে, এই যে কাঠের সম আয়তন পানির ভরকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তখন এর সমান হয়েছে। তাহলে এই যেহেতু দ্বিগুণ, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। তো এই 2 দিক থেকে ভি ভি কাটা, তাহলে রো সমান হচ্ছে রো হাফ, রো ডাব্লিউ হাফ। তাহলে বোঝা গেল, তাহলে তাহলে ওই পানিটার ঘনত্ব, তাহলে ওই কাঠটার ঘনত্ব হচ্ছে কি পানির ঘনত্বের অর্ধেক। তো এমনিতেও আমরা বললাম একটু আগে, ঘনত্ব যদি অর্ধেক হয় তাহলে সেটা অর্ধেক ডোবে। ঠিক আছে, ঘনত্ব যত গুণ হয়, তো ঘনত্ব যত গুণ কম হয়, সে তত ততটুকু অংশই কি ডুবে যায়। ঘনত্ব অর্ধেক হলে সে অর্ধেক ডুবে যাবে। তাহলে এখানে যদি অর্ধেক ডুবছে, তার মানে কাঠের ঘনত্ব পানির ঘনত্বের অর্ধেক হবে, সেটা বোঝা গেল। ঠিক আছে, তাহলে কাঠের ঘনত্ব এটা। তাহলে এরপর আবার আগের মতো যদি আমরা করি, এবার সমুদ্রের পানিতে যদি V1 ডুবে, তাহলে V1 পরিমাণ সমুদ্রের পানির ভর কি হবে, পুরো কাঠের ভরের সমান হবে। তাহলে পুরো কাঠের ভর একই হবে কি, V আর সমুদ্রের যদি V1 ডোবে, তাহলে V1 পরিমাণ সমুদ্রের পানির ভর, তাহলে V1 ইন্টু সমুদ্রের পানির ঘনত্ব, তাহলে V1 পরিমাণ ডুবে গেলে V1 পরিমাণ সমুদ্রের পানির ভর হচ্ছে V ρS, আর এটা তাহলে সমান হয়ে যাবে, তখন এতটুকুই তো ডুবে যাবে, তাহলে ডুবে যাওয়া অংশের পানির, ডুবে যাওয়া অংশের সমপরিমাণ পানির ভর আর সমগ্র বস্তুর ভর কি হয়, সমান হয়। বারবার বলতেছি, ডুবে যাওয়া অংশের সমপরিমাণ পানির ভর, তাহলে ডুবে যাওয়া অংশের সমপরিমাণ পানির ভর, সমপরিমাণ পানির ভর হয়, ভর বা ওজন হয় পুরো পদার্থের ওজনের বা ভরের সমান। ঠিক আছে, তাহলে এই দুইটা ইজ ইকুয়াল টু করে, তাহলে এখানে কি হবে, V1/V সমান হবে, আগের মতো ক্যালকুলেশন করলে পার্সেন্টেজটা কি পাওয়া যাবে, তবে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করতে হয়। ঠিক আছে, এবার আর্কিমিডিসের যে হিসাবটা ধরা যাক, আর্কিমিডিসের সোনার মুকুটের ভর বাতাসে 10 কেজি, পানিতে ডুবিয়ে ভর করলে হয়, আপাতভাবে হয় 9.4 কেজি, মুকুটের ঘনত্ব কত? তাহলে মুকুটটার ঘনত্ব কোথায়, ভর বাতাসে যখন ওজন করা হয়েছে তখন হয়েছে কত, 10 কেজি, আর পানিতে ডুবিয়ে করা হয়েছে, পানিতে একটু কমই হবে, তো পানিতে কম হয়েছে কত, এতখানি কম হয়ে গেছে। তাহলে এই যে যতখানি কম হয়ে গেছে, তার মানে কি ওই সম পরিমাণ পানি কি হয়ে গেছে, অপসারিত হয়ে গেছে। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, সোনাটার আয়তন পাওয়া যাবে। ঠিক আছে, সোনাটার এখান থেকে আয়তন পাওয়া যাবে। তাহলে আমরা দেখি যে, মনে করি মুকুটের আয়তন হচ্ছে ভি এবং ঘনত্ব হচ্ছে কি পি। তাহলে মুকুটের আয়তন এবং ঘনত্ব যদি পি হয়, তাহলে মুকুটের বাতাসে ভর এটা বের হয়েই গেছে, মানে বাতাসের ক্ষেত্রে তো কি হবে, এম সমান কি হবে, রো মুকুটের ঘনত্ব, আসল ঘনত্ব ইন্টু কি ভি। তাহলে এটা সমান কত, 10 কেজি হবে, এটা বাতাসে ওজন। ঠিক আছে, এবার যখন এটাকে পানিতে নামানো হয়েছে, তাহলে পানিতে নামালে সে কতটুকু ওজন হারায় ফেলবে,
তার সমায়তন পানির ওজন কি করবে, হারাই ফেলবে। তাহলে ওর যে ওজন বা ভর সেটা হচ্ছে কি রো ভি মাইনাস এই সম আয়তন পানির ভর। তাহলে সম আয়তন পানির ভর মানে কি, পানির ঘনত্ব। আয়তন তো সেম, শুধু ঘনত্বটা কি আলাদা। যখন সোনা বলবে তাহলে এখানে আমরা গোল্ড দিতে পারি, ঠিক আছে। তাহলে সোনার ঘনত্ব ইন্টু সোনার আয়তন মানে সোনার ভর, আর পানির ঘনত্ব ইন্টু সোনার আয়তন মানে হচ্ছে সোনার সম পরিমাণ পানির ভর। তো এইটা বিয়োগ করলে কত হইলো, তাহলে এইটা হচ্ছে হারানো ওজন, এইটা হচ্ছে কি পানিতে এটা কি হলো তার তোমার ওই যে অপসারিত কি পানির ওজন, তাহলে হারানো ভর এটা হবে। তাহলে তার নিজের ভর থেকে হারানো ওজনটা যদি বাদ দেওয়া হয় তাহলে তার অবশিষ্ট যে ওজন সেটা পাওয়া গেল কি 9.4। তাহলে এটা হচ্ছে কি তার হারানো ওজন। তাহলে এখান থেকে আমরা জিনিসটা বুঝলাম যে বাতাসে বাতাসে ওজন মাইনাস প্লবতা, প্লবতা এটা কার সমান, পানিতে ওজন, পানিতে ওজন। তাহলে পানিতে ওজন সমান কত হবে, বাতাসে ওজন মাইনাস প্লবতা। তাহলে প্লবতা তো আমরা এটা জানি। তো এইখানে মেনলি কেজি দিয়ে করা হয়েছে, এই জন্য সব জায়গা থেকে রোটা করে কি জিটা করে বাদ দেওয়া হয়েছে। মানে সূত্র অনুযায়ী আসলে কি হবে, রো জি মাইনাস ভি রো ডাব্লিউ জি মাইনাস এম জি এইরকম হবে। তো সেক্ষেত্রে সব জায়গা থেকে কি করা হয়েছে, এই জিটা করে বার করা। তার মানে এখানে বাতাসে ওজনের জায়গায় আমরা কি লিখতে পারি, বাতাসে ভর মাইনাস প্লবতা না, প্লবতা না বলে তখন প্লবতা তো বল, প্লবতা না বলে তখন বলতে হবে যে সম আয়তন পানির ভর, ওজন না তখন ভর, তখন পানিতে ওজন হবে না, তখন হবে পানিতে ভর। তো এইরকম আর কি। তো এখানে ভর দিয়ে হিসাব করা আছে, যদি আমরা চাই তাহলে এটা কি ওজন দিয়েও হিসাব করতে পারবো, তখন সব জায়গাতেই কি করা হবে, জি দ্বারা গুণ করা হবে। তো জি তো সব বাদই যাবে। তাহলে এই জিনিসটা সমান হচ্ছে কি 9.4। তো এটা যদি আমরা তাহলে পানির ঘনত্ব আমরা জানি, আর যদি এটা আমরা এখন হিসাব করি তাহলে আমরা কি মানগুলো পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখি, তাহলে ভি ইন্টু রো ডাব্লিউ সমান কি হবে, তো এইটাকে এই দিকে নিয়ে যাওয়া হয়েছে আর এইটাকে কোন দিকে নিয়ে আসা হয়েছে, এই দিকে। তাহলে এই দিকে গেলে ভি রো ডাব্লিউ একা থাকবে আর 9.4 এদিকে আসলে বিয়োগ হবে। তাহলে ভি রো মাইনাস 9.4, তাহলে ভি রো মানে তো 10 কেজি এখানে দেওয়াই আছে। তাহলে 10 কেজি মাইনাস 9.4 কেজি সমান 0.6 কেজি। তাহলে বোঝা গেল কি যে হারানো ওজন সেটা কার সমান, এই হারানো ওজনটা কত 0.6 কেজি। তাহলে হারানো ওজন যদি 0.6 কেজি হয় তাহলে ওখান থেকে সোনার কি পাওয়া যাবে, ঘনত্বটা পাওয়া যাবে। তাহলে ভরটা পাওয়া যাবে। সোনার ভর সমান হবে কি, আয়তনটা কত হবে, তাহলে আয়তন হবে ভর ভাগ ঘনত্ব, ভর ভাগ পানির ঘনত্ব। পানির ঘনত্ব আমরা জানি, তাহলে এখান থেকে এটা পাওয়া গেল। তাহলে সোনার কি পাওয়া গেল, তাহলে সোনার আয়তনটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, পানির আয়তন পাইলাম, পানির আয়তন থেকে সোনার আয়তন হবে। তাহলে পানির আয়তন যদি আমরা পাই তার মানে সোনার আয়তন আমরা পেয়ে গেলাম। তাহলে সোনার ওজন জানি আমরা, তাহলে তার আয়তন দিয়ে ভাগ করলে তার ঘনত্ব আমরা পেয়ে যাব। তার সোনার আসল ঘনত্ব হচ্ছে কি 19,300, আর এটা কম হইলো, তার মানে কি এখানে খাদ মেশানো আছে। তো অনেক সময় এটা কি হইতে পারে, এখানে যে প্রসেসে করছে এটা তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে। আমি তোমাদেরকে একটু সহজভাবে কি বোঝাই দেই জিনিসটা, ঠিক আছে, খুব সহজভাবে বোঝাই দেই। এটা হচ্ছে কি, এই যে আমরা দেখলাম এখানে এইটা হচ্ছে বাতাসে ওজন, এটা কি বাতাসে ওজন 10 কেজি আর পানিতে ওজন হচ্ছে কি 9.6 কেজি। তাহলে আমরা খুব সহজভাবে হিসাব করতে পারি কি হারানো ওজন। তাহলে হারানো ওজন সমান হবে কি 10 মাইনাস 9.4 সমান 0.6 কেজি। এই হারানো ওজনের নামই হচ্ছে কি প্লবতা। হারানো ওজনের এটা ভর, এটা কি ভর, হারানো ভর। আমরা ওজন লিখতেছি বারবার, কারণ এখানে ভর দেওয়া আছে। এটা কি হারানো ওজন না, এটা হচ্ছে হারানো কি ভর, হারানো ভর এটা। তাহলে হারানো ভর যদি এটা হয় তাহলে হারানো ওজন কত হবে বলো দেখি। তাহলে হারানো ভর যদি এটা হয় তাহলে হারানো ওজন কত হবে,
হারানো ওজন হবে 0.6 জি। এইটা হারানো ওজন হবে, তার সাথে কি মানে জি মানে 9.8, এটা গুণ করে দিতে হবে ত্বরণটা। এটাতে হারানো ওজন হয়, এটা যদি হারানো ওজন হয় তাহলে আমরা জানি হারানো ওজন সমান কি, প্লবতা। হারানো ওজন সমান জানি প্লবতা। আর প্লবতার সূত্র আমরা কি জানি? প্লবতার সূত্র জানি যে বস্তুকে ডোবানো হচ্ছে তার আয়তন ইনটু পানির কি ঘনত্ব ইনটু জি, এইটা সমান আছে প্লবতা। তাহলে প্লবতা সমান হারানো ওজন, হারানো ওজন সমান আছে 0.6 জি। এই জি আর এই জি কাটা, তাহলে ভিএস অর্থাৎ সোনা, এটা এস দিলাম, সলিড দিয়ে এস দেওয়া হয় তাহলে এটা আমরা গোল্ড দিতে পারি জি জি। তাহলে গোল্ডের আয়তন কত হবে? তা আমরা জানি এখানে মোট কথা আছে এখানে মানে প্লবতা মানে বস্তুর আয়তন গুণন পানির ঘনত্ব। তাহলে তাহলে গোল্ডের আয়তন কত হবে? 0.6 ডিভাইডেড বাই পানির ঘনত্ব 1000। তাহলে এখান থেকে মান পাওয়া গেল 0.6 গুণন 10⁻3। তাহলে সোনার আয়তন আমরা কি পেয়ে গেলাম। এখন সোনার আয়তন যদি পেয়ে যাই তাহলে সোনার ঘনত্ব কত? এই যে সোনার ভর বলতে বোঝায় পানিতে ভর। সোনার ভর মানে কি, সরি বাতাসে যে ভর এটাই তার অ্যাকচুয়াল ভর। তাহলে তাহলে সোনার ঘনত্ব কত হবে? রো জি সমান হবে সোনার ভর। সোনার ভর মানে আছে সোনার বাতাসে যে ভর, তাহলে ইন্টু কি সোনার আয়তন। সোনার কি আয়তন। তাহলে সোনার ভর হচ্ছে কত? 10 কেজি। আর আয়তন কত বের করলাম আমরা? 0.6 গুণন 10⁻3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের এই মানটা আসবে। ঠিক আছে, তো এটা খুব ইজি ভাবে করা গেল। এখন তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা। এখন এই ঘনত্ব, সোনার অ্যাকচুয়াল ঘনত্ব কত? 19,300। তাহলে সোনা হচ্ছে পানির তুলনায় 19.6 গুণ ভারী, কিন্তু এখানে আসলো মাত্র 16,666। তার মানে বোঝা যাচ্ছে এই সোনার ঘনত্ব কম, মানে সোনা কি ভেজাল যুক্ত আছে। এরপর হচ্ছে প্যাসকেলের সূত্র। এই অধ্যায়ে আমরা দেখিয়েছি যে তরল পদার্থে চাপ প্রয়োগ করলে সেটা চারদিকে সঞ্চালিত হয়। তরল পদার্থে যখন চাপ প্রয়োগ করা হয় তখন সেটা চারদিকে সঞ্চালিত হয়। যে কোনো এক জায়গায় চাপ প্রয়োগ করলে এটা সব দিকেই যায়। এটা যেদিকে চাপ প্রয়োগ করা হয় শুধু সেদিকেই যায় না, তার কারণ এটা দিকের উপর নির্ভর করে না, এটা চতুর্দিকেই সমানভাবেই কাজ করে। তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে এটাই স্বাভাবিক। তার কারণ এই চাপটুকু যদি পুরো তরল পদার্থে সঞ্চালিত না হয় তাহলে তরলের এক অংশে চাপ বেশি এবং অন্য অংশে চাপ কম থাকবে। কাজেই সেখানে একটা প্রস্থচ্ছেদ কল্পনা করে নিলে একদিক থেকে আরোপিত বল অন্যদিকে আরোপিত বল থেকে বেশি হবে এবং এই বলের কারণে তরলটি প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না চাপ সমান হয়ে যায়। প্যাসকেল এই বিষয়টি একটা সূত্র হিসেবে দিয়েছিলেন, এটি এরকম। তাহলে চাপ যদি থিওরিটিক্যালি সমান নাও হইতো তারপরও কি হইতো, একটু পর বলের যে এ, সূত্র আছে তাহলে সেই অনুযায়ী এমনিতেই একটা সময় কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তো এরপর হচ্ছে 5.3.4, সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র। তো প্যাসকেলের সূত্র যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এরকম। এই অধ্যায়ে আমরা দেখিয়েছি যে তরল পদার্থে চাপ প্রয়োগ করলে সেটা চারদিকে সঞ্চালিত হয়। তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে এটাই স্বাভাবিক। তার কারণ এই চাপটুকু যদি পুরো তরল পদার্থে সঞ্চালিত না হয় তাহলে তরলের এক অংশে চাপ বেশি এবং অন্য অংশে চাপ কম থাকবে। কাজেই সেখানে একটা প্রস্থচ্ছেদ কল্পনা করে নিলে একদিক থেকে আরোপিত বল অন্য দিক থেকে আরোপিত বল থেকে বেশি হবে এবং এই বলের কারণে তরলটি প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না চাপ সমান হয়ে যায়। প্যাসকেলের এই বিষয়টি একটা সূত্র হিসেবে দিয়েছিলেন। প্যাসকেল এই বিষয়টি একটা সূত্র হিসেবে দিয়েছিলেন, সেটি হচ্ছে এরকম। এই জিনিসটা যেটা বুঝাইলো, উদাহরণ হিসাবে এটা যদি একটা তরল হয়, তো এই তরলে যদি বাইরে থেকে কি প্রয়োগ করা হয়, একটা চাপ প্রয়োগ করা হয় উদাহরণ হিসাবে। এখন যদি এইরকম হয় কথার কথা যে এখানে একটা স্ট্রিপ যদি আমরা কি মনে করি যে এর কাছাকাছি বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এই দিকে কি হবে, চাপটা কি হবে এখানে বেশি হবে, এই অংশে চাপটা বেশি হবে আর এর পাশের অংশে চাপ কি হবে কম হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কি হবে তোমার যেটা হবে যে তাহলে এই দিকে তরল কি হবে ওই দিকে গতিশীল হবে। যতক্ষণ পর্যন্ত গতিশীল হবে ততক্ষণ পর্যন্ত না এইখানে কি হয় সমান চাপ তৈরি হয়। তো সমান চাপ যখন তৈরি হবে তখন কি হবে,
তখন তো একটা সময় তখন কি হবে, এই তরলের প্রবাহ কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে অল্প মুহূর্তের মধ্যে চতুর্দিকে সমান চাপটা এই সমানভাবে সঞ্চালিত হবে। তো এই কারণেই তরলের যে জায়গাতেই চাপ প্রয়োগ করা হোক না কেন, এটা মুহূর্তের মধ্যে কি হয়, তরলের প্রত্যেকটা জায়গাতেই সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো প্যাসকেলের এই সূত্রটাই উনি দিয়েছেন এইভাবে, যেটা আসে ক নম্বরে, যে একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে। তাহলে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাত্রের সংলগ্ন যে গাটা আছে সেটাতে লম্বভাবে কাজ করবে। যেমন এইরকম একটা যদি বৃত্তাকার পাত্র হয়, এখানে দেখা যাচ্ছে যে যদি যে কোনো একটা পয়েন্টে কি করা হয়, চাপ প্রয়োগ করা হয়, তাহলে এই চাপটা কি হবে, পাত্রের সংলগ্ন গায়ে প্রত্যেকটা পয়েন্টে কি হবে, লম্বভাবে কি করবে, কিভাবে কাজ করবে। প্রত্যেকটা পয়েন্টেই কি হবে, এটা লম্বভাবে কাজ করবে, প্রত্যেকটা পয়েন্টেই লম্বভাবে কাজ করবে। তো এরকম ভাবে প্রত্যেকটা পয়েন্টে লম্বভাবে কাজ করবে। তো এইরকম এই চাপটা সমানভাবে সঞ্চালিত হয়, অর্থাৎ এটার মান যদি কি হয়, এফ হয়, এবং প্রত্যেকটা চাপের মানই কি হবে, মানে প্রত্যেকটা জায়গাতেই চাপ, সরি বল না প্রেসার, প্রতি একক ক্ষেত্রফলে প্রত্যেকটা জায়গায়, এখানে যে প্রতি একক ক্ষেত্রফলে পি পরিমাণ চাপ প্রয়োগ করা হয়, বল তো ডেফিনেটলি এক হবে না, চাপটা কি হবে প্রত্যেকটা জায়গায় কি হবে, বল তো এরিয়ার উপর নির্ভর করবে, প্রত্যেকটা জায়গায় এই চাপগুলো কি হবে, সমান হবে। অর্থাৎ এই পয়েন্টে যে চাপ প্রয়োগ করা হবে সব জায়গাতে বাইরের দিকে আউটওয়ার্ড কি হবে, সেই বলটা সমানভাবে সঞ্চালিত হবে। প্যাসকেলের সূত্র ব্যবহার করে প্যাসকেলের এই সূত্রটি ব্যবহার করে অত্যন্ত চমকপ্রদ কিছু যন্ত্র তৈরি করা যায়। 5.05 ছবিতে সেরকম একটা যন্ত্র দেখানো হয়েছে। এখানে পাশাপাশি দুটি সিলিন্ডার একটা নল দিয়ে সংযুক্ত। ধরা যাক একটি সিলিন্ডারের প্রস্থচ্ছেদ A1, অন্যটির A2, এবং তুমি A1 প্রস্থচ্ছেদের সিলিন্ডারে F1 বল প্রয়োগ করেছো। তাহলে তোমার এখন এখন এই চাপ তরলের চারদিকে সমানভাবে কি হবে, সঞ্চালিত হবে, এবং দ্বিতীয় সিলিন্ডারের প্রস্থচ্ছেদেও প্রয়োগ করবে। ঠিক আছে? তো এই যে সিলিন্ডারটা, এই ছবিটাতে যদি আমরা দেখি, তাহলে এই দুইটা সিলিন্ডার আছে এখানে, এই ছোট্ট একটা সিলিন্ডার, একটা চিকন, আর একটা হচ্ছে কি মোটা সিলিন্ডার। ঠিক আছে, আর একটা আছে মোটা সিলিন্ডার, একটা চিকন সিলিন্ডার। তাহলে এইখানে যদি এফ বল প্রয়োগ করা হয়, তাহলে এইখানে চাপ হবে কত, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কি হয়, এ হয়, তাহলে এখানে পি কত হবে, এই পিস্টনের চাপ হবে F1 ডিভাইডেড বাই A1। তাহলে এই চাপটা কি হবে, চতুর্দিকেই কি হবে, সমানভাবে সঞ্চালিত হবে। এরকম করে করে এখানেও কি হবে, সমানভাবে প্রত্যেকটা পয়েন্টেই কি হবে, সমানভাবে সঞ্চালিত হবে। এখানে এই চাপ কি হবে, এখানে উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে চাপ কত হবে, এখানে যা চাপ ছিল এখানেও এই একই চাপ হবে। তাহলে এখানেও কি হবে, পি চাপই হবে, P1। ওখানে যদি P1 চাপ হয়, এখানেও P1 চাপ হবে। কিন্তু এখানে তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বেশি, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2। তাহলে তাহলে বলটা এখানে কত হবে, তাহলে F2 সমান হবে কি, তাহলে এখানে F2 সমান হবে, চাপ যেহেতু সমান, শুধু ক্ষেত্রফল হবে কি A2, তাহলে সেক্ষেত্রে চাপ P1 সমান হবে কি F2 বাই A2। তাহলে উভয় জায়গাতেই কি হবে, চাপের মান কি হবে, সমান হবে, কিন্তু বলটা কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তাহলে বল F1 সমান হবে কি PA1, আর F2 সমান হবে কি PA2। তার মানে বোঝা যাচ্ছে যে ক্ষেত্রফলটা যত বেশি হবে, দেখো P সেম, তাহলে ক্ষেত্রফল যত বেশি হবে বলের মান কি হবে, তত বেশি হবে। এখানে A2 এর ক্ষেত্রফল যদি অনেক বেশি হয়, যত গুণ বেশি হবে F2 এর ক্ষেত্রফল কি হবে, তত বেশি হবে। তো এইরকম করে এই প্রক্রিয়াকে ব্যবহার করে একটা চিকন পিস্টনে অল্প পরিমাণ বল প্রয়োগ করে একটা বড় পিস্টনে কি অনেক বেশি পরিমাণ বল পাওয়া যায়। তবে ডিস্টেন্সটা সেম পাওয়া যাবে না, এটা যতদূর নিচে নামবে এটা কিন্তু একই পরিমাণ উপরে উঠবে না। তার কারণ কাজের পরিমাণ সমান থাকতে হবে, সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। কাজেই দ্বিতীয় সিলিন্ডারে প্রয়োগ করা বলের পরিমাণ হবে F2 সমান এই যে PA2। ঠিক আছে, এটা অনেক, এ যত বেশি হবে, এটা যত বেশি হবে, F2 তত বেশি হবে। তাহলে F1 সমান
ওটা মানটা বসাই দিয়েছে। পি 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 এর মান কত? পি এর মান এই যে F1/A1, তাহলে F1/A1 যদি এখানে পি এর মান বসাই দেই, F1/A1 ইন্টু A2, তাহলে এই অনুপাতটা যত বেশি হবে F1 এর তত গুণ, তাহলে A2 যত গুণ বেশি হবে A1 এর চেয়ে, F2ও কি F1 এর চেয়ে তত গুণ বেশি হবে। তুমি নিশ্চয় চমৎকৃত হয়ে দেখতে পাচ্ছ, যদি A2/A1 এর মান 100 গুণ হয়, তাহলে তুমি প্রথম সিলিন্ডারে যে পরিমাণ বল প্রয়োগ করেছো, দ্বিতীয় সিলিন্ডারে তার থেকে প্রায় 100 গুণ বল পেয়ে যাচ্ছ। এই পদ্ধতিটি খুব কার্যকর। বড় বড় কলকারখানা কিংবা বিমান নিয়ন্ত্রণে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তবে তোমরা একটা জিনিস জেনে রাখো, এটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। তাহলে এই জিনিসটাকে বলা হয় কি? বল বৃদ্ধিকরণ নীতি। এই পদ্ধতিতে শক্তি কিন্তু মোটেও বাড়ানো যায় না। তুমি প্রথম সিলিন্ডারে যে পরিমাণ শক্তি প্রয়োগ করবে, দ্বিতীয় সিলিন্ডারে ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পাবে। এখানে কিন্তু শক্তি বাড়ে না, কিন্তু বল বাড়ে। তাহলে শক্তি যদি সেম থাকে, তাহলে অন্য যে ইয়াটা আছে, তার মানে এখানে কি পাওয়া যায় না, বল যখন বেশি হয় তখন সরণটা কম হয়। কাজ একই হওয়ার জন্য বল যদি বেশি হয় তাহলে সরণটা কি কম পাওয়া যায়। তো এই জিনিসটাকে যদি আমরা এখানে দেখাইছে এটা, যে দেখাও যে বল বৃদ্ধি করা হলেও যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে, ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পাচ্ছ। তো এটা থেকে এটা অনেক সময় গ নম্বরে বা ঘ নম্বরে আসে পরীক্ষায়। তো এটা প্রমাণ করার জন্য আমরা মনে করি যে ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করা হয়েছে এবং পিস্টনটি L1 দূরত্ব অতিক্রম করেছে। তার মানে যখন আমরা কোনো একটা পিস্টনে বল প্রয়োগ করব, ডেফিনেটলি ওই পিস্টনটা কি হবে, তার পজিশন চেঞ্জ করবে। এই পজিশন থেকে সে কোথায় চলে আসবে? উদাহরণস্বরূপ এই পজিশনে কি, এই ডিস্টেন্সটা মনে করো যে এই ডিস্টেন্সটা মনে করো যে এই যে L1, তাহলে সে কি করছে, কোনটা, ওটা না, এইটা, এই ডিস্টেন্সটা হচ্ছে কি L1, তাহলে L1 পরিমাণ তার কি সরণ। আর এই পিস্টনটা মনে করো আগে ছিল কোথায়, এইখানে ছিল। তো বল পেয়ে সে সরে গেছে এইটুকু, L2 পরিমাণ সে উপরে উঠে গেছে। ঠিক আছে, তো এটা আমরা ধরে নেই। তাহলে কৃত কাজ কত হবে? আমরা জানি W1 সমান প্রকৃত বল F1 আর সরণ ধরে নিলাম আমরা L1, তাহলে এটা হবে কৃত কাজ। এবং দ্বিতীয় পিস্টনে বলের পরিমাণ যদি F2 হয়, তাহলে আমরা F2 সমান একটু আগেই পড়লাম, F2 সমান কি হবে, F1 ইন্টু A2 ডিভাইডেড বাই A1, যেটা আমরা বের করে ফেলেছি। সেখানে যেহেতু ছোট পিস্টন অপসারিত তরলটুকু বড় পিস্টনটুকুতে L2 দূরত্বে ঠেলে নিয়ে যায়, কাজেই L1 দুই জায়গারই ক্ষেত্র আয়তনটা কি হবে, সমান হবে। তো আমরা এটা তো জানি, এই যে এইখানে আমরা একটা খেয়াল করি যে পিস্টনটা যখন নিচে নামবে তখন তরল এখানে সংকোচন হবে না। দেখো, তো এই তরলটা যতটুকু নিচে নেমে যাবে, তাহলে এই সম আয়তনের তরল কি হবে, উপরে উঠে যাবে। তাহলে এইখানে তরলের যে আয়তন থাকবে, এখানেও তরলের কি সেম আয়তন থাকবে। তাহলে এখানে তরলের আয়তন কি, আমরা এখানে পিস্টনের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা ধরেছি A1, তাহলে এখানে তরলের আয়তনটা কত হবে, A1 L1। আর এইখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A2 হয়, তাহলে এইখানে A2 আর তরল যতটুকু উপরে উঠে গেছে সেটা মিলে তরলের টোটাল আয়তন হবে কি A2 L2। এখন তরল যেহেতু এই তরলটাকে আমরা মনে করছি যে সংকুচিত হবে না, তরল জেনারেলি অল্প চাপে সংকুচিত হয় না। সেক্ষেত্রে কি হবে, এখানে যতটুকু তরল নিচে নামবে, এখানে ততটুকু তরলে কি উপরে উঠবে। অর্থাৎ দুই তরলের এই যে আয়তনটা কি হবে, সমান সমান হবে। অর্থাৎ এখানে ছোট পিস্টনে যতটুকু তরল নিচে নামবে, বড় পিস্টনে ততটুকু তরলে উপরে উঠে যাবে। এই জন্য বলা হচ্ছে যে ছোট পিস্টনে তরলের অপসারিত তরলের আয়তন সমান বড় পিস্টনে অপসারিত তরলের আয়তন। তাহলে এটা যদি হয়, তাহলে বড় পিস্টনের দূরত্ব ওখান থেকে আমরা L2 এর একটা কি করতে পারবো, মান বের করতে পারবো। তাহলে L2 সমান কত হবে, L1 A1 ডিভাইডেড বাই A2। ঠিক আছে, মানে জাস্ট A2টা এখানে এসে কি হয়ে গেছে, জাস্ট A2টা এখানে এসে ভাগ হয়ে গেছে। L1 A1 ঠিকই আছে, A2 দিয়ে ভাগ করেছে, আর L1টা সামনে নিয়ে আসছে বোঝানোর সুবিধার্থে। তাহলে দ্বিতীয় পিস্টনে কাজের পরিমাণ কত হবে, দ্বিতীয় পিস্টনে কাজের পরিমাণ হবে F2 L2। ঠিক আছে, F2 L2। তো এই F2 এর ওইখানে যে আমরা মানটা পেয়েছি, F2 এর মানটা আমরা এই যে এখানে যে মানটা পেয়েছি, এই F2 এর মানটাই কি এখানে আবার আমরা
বসিয়ে দিলাম। F2 এর মানটা এখানে বসাই দিলাম। আর L2 এর যে মানটা এখানে পাইলাম সেই মানটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই A2 আর A1 কেটে যাবে, এটা কেটে যাবে। থাকবে F1 আর এখানে L1। তাহলে দেখা গেল কি এই যে তাহলে দ্বিতীয় পিস্টনের কাজটা কি, এটা প্রথম পৃষ্ঠে কাজের সমান হয়ে গেল। তাহলে এই জিনিসটা দেখানোর জন্য আমি যদি এই জিনিসটাকে একটু ওভারভিউ করি তোমাদের সুবিধার্থে, তাহলে তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে সব যদি আমি মুছে দেই, তাহলে এই যে অঙ্কটা দেখো, এই চিত্রটা দেখেই তোমরা কি করতে পারবা, এই জিনিসটাকে করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই যে এইখানে কি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি A1 আর এইখানে সরণ হবে কি L1, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 আর এইখানে তরলের সরণ হবে কি L2। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে W1 সমান W2। তাহলে আমরা W1 সমান কি জানি, F1 L1, আর W2 সমান কি জানি আমরা, F2 L2। এখন আমরা এইখানে দুইটা জিনিস কি হচ্ছে, এই দুই পিস্টনের মধ্যে দুইটা জিনিস সেম থাকতেছে। একটা হচ্ছে প্রেসার, এখানে যা প্রেসার থাকবে এখানেও সেই প্রেসার থাকবে। আর একটা হচ্ছে এইখানে যে পরিমাণ তরলের অপসারণ হবে, মানে তরল উপরে উঠবে, এখানে সেই পরিমাণ তরল নিচে যাবে। তাহলে এখানে P1 সমান হবে কি P2, এই দুইটা সমান হবে। আর এখানকার আয়তনটা কি হবে, এখানে যে আয়তন হবে এখানেও সেই আয়তন হবে। আর এখানে যে প্রেসার হবে এখানেও সেই প্রেসার হবে। তাহলে এই প্রেসারের সূত্র থেকে আমরা F2 এবং L2 এর মান কি করব, এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা যদি P2 সমান P1 মনে করি, যে কি আমরা জানি P2 সমান কি হবে P1, দ্বিতীয় পিস্টনে চাপ P2, প্রথম পিস্টনে চাপ P1। তাহলে P2 সমান যদি P1 হয়, তাহলে P2 সমান আমরা কি জানি F2 ডিভাইডেড বাই A2 সমান F1 ডিভাইডেড বাই A1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, দেখো F2 সমান কি লিখতে পারবো আমরা, A2 এদিকে গুণ হয়ে যাবে, তাহলে হবে F1 ইন্টু A2 ডিভাইডেড বাই A1। তাহলে এই জায়গাতে আমরা কি করব, F2 এর মানটা বসাই দিব F1 এর সাপেক্ষে, F1 ইন্টু A2 ডিভাইডেড বাই A1। বুঝতে পারছো? এখন বাকি থাকলো কি L2টা। এখন L2 এর মান আমরা কোত্থেকে বের করব, এই যে দুই পিস্টনে এবার কি সমান, দুই পিস্টনে আয়তন সমান, দুই পিস্টনে কি সমান, আয়তন সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি V1 সমান V2 সমান V1, V2 সমান V1। তাহলে V2 সমান কি A2 L2 সমান A1 L1। তাহলে এখান থেকে L2 সমান কত হবে, A1 L1 ডিভাইডেড বাই A2। এই L2 এর মানটা এখানে আবার আমরা বসিয়ে দেব, A1 L1 ডিভাইডেড বাই A2। এই A2 আর A2 কাটা, এই A1 A1 কাটা, থাকলো F1 L1। তাহলে এটা কি, এই যে F1 L1 সমান আবার কি W1। তার মানে আমরা দেখাইতে পারলাম যে দুই পিস্টনে কাজের পরিমাণ কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে দুইটা নীতি ব্যবহার করলাম। একটা আমরা কি নীতি ব্যবহার করলাম, P1 সমান P2, আর একটা হচ্ছে কি P1 সমান V2। এই দুইটাকে ব্যবহার করে আমরা এখান থেকে মান বের করলাম F2 এর, এখান থেকে L2 এর মান বের করে এখানে বসাই দিয়ে আমরা আগেরটাই পেয়ে গেলাম। সো তিনটা সূত্র পেয়েছি। এই তিনটা সূত্র যখন যেটা লাগবে তখন আমরা সেটা ব্যবহার করো। এক নম্বরটা হচ্ছে P1 সমান P2, তাহলে এখানে হবে কি F1 ডিভাইড বাই A1 সমান F2 ডিভাইডেড বাই A2। এটাকে বলা হচ্ছে কি বল বৃদ্ধিকরণ নীতি, এটা একটা। আর দ্বিতীয় সূত্র হচ্ছে দুই জায়গাতেই কি সমান, কাজ সমান, W1 সমান W2। তাহলে এখান থেকে আমরা পাইতেছি কি F1 L1 সমান F2 L2। তাহলে এটা হলো কি আর একটা সূত্র। ঠিক আছে, এটা হলো কি আর একটা সূত্র। আর একটা কি পাইলাম আমরা, দুই দিকে তরলের কি হবে, আয়তন সমান হবে। তরলের কি হবে, আয়তন সমান হবে V1 সমান V2। তাহলে এখান থেকে আমরা পাবো A1 L1 সমান A2 L2। এই তিনটা জিনিস আমরা কি এখানে পাইলাম। এরপর হচ্ছে 5.4। 5.4 আছে বাতাসের চাপ, অর্থাৎ এয়ার প্রেসার।
বাতাসের একটা চাপ আছে, চিত্র 5.06। আমরা এই চাপ আলাদাভাবে অনুভব করি না, কারণ আমাদের শরীরের ভেতর থেকেও বাইরে থেকে একটি চাপ দেওয়া হচ্ছে, বাইরের দিকে একটা চাপ দেওয়া হচ্ছে। তাই দুটো চাপ একটা আরেকটিকে কাটাকাটি করে দেয়। মহাকাশে বাতাস নেই, তাই বাতাসের চাপও নেই, তাই সেখানে শরীরের ভেতরের চাপকে কাটাকাটি করার জন্য কিছু নেই, এবং এরকম পরিবেশে মুহূর্তের মাঝে মানুষের শরীর তার ভেতরকার চাপে বিস্ফোরিত হয়ে যেতে পারে। সেজন্য মহাকাশে মহাকাশচারীরা সবসময় চাপ নিরোধক স্পেস স্যুট পরে থাকেন। পৃথিবী পৃষ্ঠে বাতাসের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, যার অর্থ তুমি যদি পৃথিবী পৃষ্ঠে 1 বর্গমিটার ক্ষেত্রফলের খানিকটা জায়গা কল্পনা করে নাও, তাহলে তার উপর বাতাসের যে স্তম্ভটি রয়েছে তার ওজন হচ্ছে 10⁵ নিউটন। এটা মোটামুটি একটা হাতির ওজনের সমান। তাহলে এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে স্পেস চাপ নিরোধক স্পেস স্যুট কেন পরে থাকে তোমার মহাকাশচারীরা। তো সেটা হচ্ছে আমরা আমাদের শরীরে সাধারণত পৃথিবীতে আমরা যারা বাস করি তাদের উপর বায়ুমণ্ডল কি করে একটা চাপ দেয়। এই বায়ুমণ্ডলের চাপটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য ন্যাচারালভাবেই আমাদের শরীরে একটা বহির্মুখী কি থাকে, চাপ থাকে। মানে আমাদের যদি বডির একটা অর্গান এরকম হয়, তাহলে সেক্ষেত্রে বায়ুমণ্ডল সবসময় আমাদের কি করে, বাইরের এই দিক থেকে 1 অ্যাটমসফিয়ার, চতুর্দিক থেকে 1 অ্যাটমসফিয়ার কি করে, প্রেসার দেয়। তো সেই জন্য আমাদের শরীরের ভিতর থেকেও একটা কি হয়, বাইরের দিকে সমপরিমাণ একটা চাপ কি হয়, তৈরি হয়, এবং সাধারণত এটা ব্লাড প্রেশার, রক্ত এই চাপটা দিয়ে থাকে। তো রক্তের চাপ এই জন্য তোমার বাতাসের চাপের চেয়ে একটুখানি মানে মোটামুটি কাছাকাছি মানের হয়, একটু কম বেশি হয় আর কি। তো এখন যদি কোনো একজন ব্যক্তি কি করে মহাকাশে চলে যায়, তাহলে শরীরের ভিতরের যে ব্লাড প্রেশার, এই যেটা বাইরের দিকে কাজ করে, এটা কিন্তু তখনও কাজ করবে, কিন্তু বাইরে থেকে যে এয়ার প্রেশার আমাদের শরীরের চতুর্দিক থেকে বল প্রয়োগ করতেছে, সেটা কিন্তু আর কি থাকবে না। যদি না থাকে তখন কি হবে, আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি হবে, প্রচণ্ড পরিমাণে রক্ত বের হয়ে আমাদের শরীর কি হয়ে বিস্ফোরিত হয়ে যেতে পারে, যেটা বলছে। এই জন্য মহাকাশচারীরা যেটা করে, সেটা তারা চতুর্দিকে একটা শ্যুট পরে, যেই শ্যুটটা কি করে শরীরের উপর 1 অ্যাটমসফিয়ার পরিমাণ চাপ প্রয়োগ করে চতুর্দিক থেকে। ফলে এই চাপ এবং মানে মোটামুটি এই শ্যুটের মধ্যে 1 অ্যাটমসফিয়ার এয়ার প্রেশার রাখা হয়, যেটা এটা শরীরের উপর ওই প্রেশার দেয়। তো ফলে এটা কি হয়ে যায়, মহাকাশদের শরীরটাকে একটা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসে। তো যেটা আমি আগেই বলছি যে এই প্রেশারের পরিমাণটা হচ্ছে 5, মানে 1. মানে মেইনলি মানটা হচ্ছে, অ্যাকচুয়াল মানটা হচ্ছে 1.01325 গুণন 10⁵ নিউটন, মানে প্রতি বর্গমিটার। তাহলে এত প্যাসকেল, মানে প্রতি বর্গমিটারে এতটুকু দেয়। তো ওখানে ওরা এই পুরো অংশটাকে কি করে দিচ্ছে, বাদ দিয়ে শুধু 10.5 বলছে। তো এটা মোটামুটি একটা হাতির ওজনের সমান, অনেক বেশি। এটা হচ্ছে এয়ার প্রেশার। এই যে বাতাসের যে স্তম্ভ, এবার 1 বর্গমিটার। তো এটা মনে করো যে এটা পৃথিবী পৃষ্ঠ, আর এটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। এই পুরো স্তম্ভটা, এখানে 1 বর্গমিটার একটা ক্ষেত্রফল নেওয়া হয়েছে। তাহলে এই পুরো বায়ুটা কি করে, এই নিচে এত নিউটন বল প্রয়োগ করে, 10⁵ নিউটন বল প্রয়োগ করে। ঠিক আছে, এত নিউটন বল প্রয়োগ করে। এখন এইখানে বাতাসের যেহেতু ঘনত্ব, বাতাসের এইখানে ছবিটাতে দেখতে পাবা যে এই দিকের ছবিটা একটুখানি গাঢ় কালার, উপরে আস্তে আস্তে কালারটা হালকা হয়ে গেছে। এটা দিয়ে বোঝাইছে যে নিচের বাতাসটা কি, এর ঘনত্ব বেশি, উপরের বাতাসের ঘনত্ব কম। তার কারণ কি, আমরা যদি বাতাসটাকে ছোট 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 লেয়ারে কি করি, বিভক্ত করি, তাহলে প্রত্যেকটা লেয়ার তার উপরের লেয়ারগুলো দ্বারা কি হচ্ছে, প্রেশার পাচ্ছে। তার মানে কি হবে, প্রেশার যখন পড়বে তখন কি হবে, লেয়ারগুলো সংকুচিত হবে। তো সবচেয়ে নিচের লেয়ারে সবচেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ হয়, এই জন্য ওর সংকোচনটা সবচেয়ে বেশি, ওই জন্য তারা সবচেয়ে বেশি ঘন হয়। ওই জন্য বায়ুমণ্ডলে বাতাসের ঘনত্ব, বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের ঘনত্ব সবচেয়ে বেশি, এবং বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে বাতাসের ঘনত্ব সবচেয়ে কম। এখানে একটা বিষয় এখনই তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, এটি সত্যি, ওজন হচ্ছে বল, এবং এই বলটি নিচের দিকে কাজ করে। বল হচ্ছে ভেক্টর, তাই এর মান এবং দিক দুটোরই প্রয়োজন আছে। চাপ ভেক্টর নয়, তার কোনো দিক নেই, তাই যে কোনো জায়গায়
চারদিকে চাপ সমান, অর্থাৎ এই বাতাসের চাপটা যে শুধুমাত্র নিচের দিকেই কাজ করে বিষয়টা কি না, তেমন না। এই চাপটা বাতাসের যে 1 অ্যাটমসফিয়ার চাপ, এটা এরা মানে সব দিকেই কাজ করে, অর্থাৎ উপরের দিকে একটু কম, মানে এখানে যদি আমরা এখানে দেখি তাহলে এখানেও একই পরিমাণ চাপ দিবে, এই দিক থেকেও একই পরিমাণ চাপ দিবে, ওই দিক থেকেও কি একই পরিমাণ চাপ, প্রত্যেক দিক থেকেই 1 অ্যাটমসফিয়ার চাপটা দিবে। এটা শুধুমাত্র যে উপর দিক থেকে বা নিচ দিক থেকে দিবে বিষয়টা এরকম না। বিষয়টা অনেকটা এইরকম যে একটা বস্তুর, মনে করো যে টেবিলের উপর যদি আমরা একটা কি করি বস্তু রাখি, মনে করো এটা একটা টেবিল, এর উপর আমরা একটা বস্তু রেখেছি, তাহলে এই বস্তুর উপর যদি আমরা কি করি এখানে পি পরিমাণ প্রেসার দেই, তাহলে এই প্রেসারটা কিন্তু এই দিকেও কি হবে, এখানে কিন্তু এই দিকেও কি ওই সেম প্রেসারই পড়বে, ঠিক আছে? তার কারণ এখানটার দিকে উপরের দিকে দিবে। তো আর বাতাস, আর এটা যদি বাতাস থেকে হয় তাহলে এটা যদি কি হয়, চতুর্দিকে যদি তোমার বায়ু থাকে, এটা যদি বায়ুমণ্ডল হয় তাহলে এই যে বায়ুমণ্ডলের যে প্রেশারটা শুধু এই দিকে পড়ে না, এটা কি করে চতুর্দিক থেকেই কি করে এই বায়ুমণ্ডলের প্রেশারটা কাজ করে। তো এই জিনিসটা বুঝতে হবে তরলের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে, এটা চতুর্দিক থেকেই কাজ করে, একটা নির্দিষ্ট দিকে না। যে কোনো একদিকে চাপ প্রয়োগ করলে এটা চতুর্দিকেই সমানভাবে ছড়িয়ে যায়। তুমি যেখানে এখন বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে আছো, তোমার উপর বাতাস যে চাপ প্রয়োগ করছে সেটা তোমার উপরে ডানে বামে সামনে পিছনে বা নিচে চারদিকেই কি সমান। বাতাস কিংবা তরল পদার্থের জন্য এটা সবসময়ই সত্যি, অর্থাৎ সব দিকেই চাপটা কি হয় সমান হয়। এটার প্রমাণ যদি এটা একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা খুব সহজেই করতে পারবো। সেটা হচ্ছে টিন বা অ্যালুমিনিয়ামের তৈরি কোনো নিশ্ছিদ্র টিন বা কৌটা যদি কোনোভাবে বায়ুশূন্য করা যায় তাহলে সেটা দুমড়ে মুচড়ে যাবে। তার কারণ স্বাভাবিক অবস্থায় বাইরের বাতাসের চাপকে কৌটার ভেতরের বাতাসের পাল্টা চাপ দিয়ে একটা সমতা বজায় রেখেছিল। ভেতরের বাতাস পাম্প করে সরিয়ে নেওয়ার পর ভেতরে বাইরের বাতাসের চাপ প্রতিহত করার মতো কিছু নেই। তাই বাইরের বাতাসের চাপ টিন বা কৌটাকে দুমড়ে মুচড়ে দেবে। এরপর হচ্ছে তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে সেটি হচ্ছে কৌটাটা শুধু উপরের দিক থেকে দুমড়ে মুচড়ে যাবে না, চার দিক থেকেই দুমড়ে মুচড়ে যাবে। চাপ যদি শুধু উপর থেকে আসতো তাহলে টিনটা শুধু উপর থেকে দুমড়ে মুচড়ে যেত। চাপ যেহেতু চারদিকেই সমান তাই চাপটা চারদিক থেকেই আসছে এবং টিনের কৌটাটা চারদিক থেকেই দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে একইভাবে একটা বেলুনের কথাও যদি আমরা ধরি, একটা বেলুনের আমরা যখন একটা বেলুনকে চাপ ফু দেই তখন কি হয়, একদিক থেকে বাতাস দেয় কিন্তু এটা কি হয় যখন রাউন্ড হয় তখন চতুর্দিক থেকে কি সমানভাবে কি হয় গোল হয়। আবার যখন একটা নির্দিষ্ট জায়গায় ফুটা করে দেই, ফুটা করে দিয়ে যখন ওই দিক দিয়ে বাতাস বের হয় তখন কিন্তু যে দিক দিয়ে শুধু বাতাস বের হয় শুধু সেই দিকেই কি হয় না চুপসে যায় না, এটা চতুর্দিক থেকে সমানভাবে কি হয় সংকুচিত হইতে থাকে, সংকুচিত হইতে 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 সে কি করে এই মাঝখানে কি হয় ছোট হয়ে যায়। তাহলে ফু দিচ্ছে একদিক দিয়ে সেটা বড় হচ্ছে চতুর্দিকে, আবার বাতাস যখন একদিক দিয়ে বের করে দিচ্ছি সেখানেও কিন্তু চতুর্দিকে বেলুনটা আস্তে আস্তে কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে চাপটা কি চতুর্দিক থেকেই কাজ করতেছে, নইলে শুধুমাত্র কি হইতো যখন বাতাস বের হয়ে যাইতো তখন শুধু কি উপরের অংশটা নিচে নেমে যাইতো, নিচের অংশটা উপরে উঠতো না, তখন একদিক থেকে সংকুচিত হইতো। ঠিক ওই উদাহরণটাই এখানে দিয়েছে। তো এটা আমরা বাস্তবে দেখতে পাবো না, কিন্তু বেলুনেরটা আমরা চাইলেই কি করতে পারবো এটা দেখতে পাবো, ইভেন আমরা এটা অলরেডি দেখেছি। তো এখানে ওটা বলছে যে এই বাতাসটা কোনোভাবে বের করে নিলে টিনেরটা দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু এইটা হবে না, শুধুমাত্র উপর থেকে বা নিচ থেকে দুমড়ে মুচড়ে যাবে না, বরং এটা চতুর্দিক থেকে এই সি নম্বরটা হবে, চতুর্দিক থেকে দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু বি নম্বরটা শুধুমাত্র উপর দিক থেকে বা শুধু নিচের দিক থেকে দুমড়ে মুচড়ে যাবে না, এটা চতুর্দিক থেকে দুমড়ে মুচড়ে যাবে এটার মতো করে, ঠিক আছে? তো একইভাবে যে এখানে একটা বোতলের পরীক্ষা দিয়েছে, সেটা হচ্ছে একটি 1 লিটারের প্লাস্টিকের পানির খালি বোতল নাও, তার ভেতরে সাবধানে খানিকটা ফুটন্ত গরম পানি ঢেলে প্লাস্টিকের বোতলের ভেতরের পানিটাকে নাড়াচাড়া করো। ভেতরের পুরো বাতাস উত্তপ্ত হওয়ার পর বোতলের সিপি শক্ত করে লাগিয়ে দাও। এবারে কিছুক্ষণ অপেক্ষা করো কিংবা প্লাস্টিকের বোতলটি ঠান্ডা পানির ধারায় ধরে রেখে ঠান্ডা করে নাও। ভেতরে খানিকটা শূন্যতা তৈরি হবে বলে বাইরের বাতাসের চাপে বোতলটি দুমড়ে মুচড়ে যাবে। এবং এই যে দুমড়ে মুচড়ে যাওয়াটা এটা তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখবে যে এটা শুধুমাত্র একদিক থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে না, চতুর্দিক থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এবং এটা আঁকা বাঁকা হবে, তার কারণ এই বোতলের প্রত্যেকটা অংশ সমান, এটা প্লাস্টিকের জিনিস তো, এবং এটা এখানে অনেক ধরনের ডিজাইন করা থাকে,
ফলে এটার প্রত্যেকটা অংশ সমানভাবে কি হয় না, শক্তিশালী হয় না। এই জন্য যেটা অপেক্ষাকৃত নরম সেই অংশটা কি হয়ে যায়, অধিক দেবে যায়, যে যে অংশটা মোটামুটি একটু শক্ত সেটা অতখানি যাবে না। বাট এটা এলোমেলো ভাবে কি হয়, পাকা হয়। তো এটা এটা থেকেও প্রমাণিত হচ্ছে যে এটা বাতাসটা চতুর্দিক থেকেই কাজ করে, নিচ থেকে হয় না। তার কারণ বোতলের নিচের অংশটা সাধারণত কি হয়, অনেক বেশি শক্ত হয়। তো এর পরের অংশে আমরা যাই, সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে বাতাসের চাপটি আসছে এর উপরের স্তম্ভটির ওজন থেকে। তাই আমরা যদি উপরে উঠি তাহলে আমাদের উপরের স্তম্ভের উচ্চতাটুকু কমে যাবে, ওজনটাও কমে যাবে, এবং সেজন্য সেখানে বাতাসের চাপও কম থাকবে। অর্থাৎ আমরা যত উপরে উঠব, তো আমরা যে জায়গায় আছি সেখান থেকে উপরের বাতাসের স্তম্ভের উচ্চতাটা কি আস্তে আস্তে কমতে থাকবে। তখন আর আমরা জানি চাপ সবসময় যে পয়েন্টে আমরা চাপ নির্ণয় করতে চাচ্ছি সেখান থেকে সর্বোচ্চ পয়েন্টের উচ্চতার উপর নির্ভর করে। সেই সূত্রটা আমরা অলরেডি পড়েছি, পি সমান হচ্ছে কি এইচ রো জি। তা যে পয়েন্টে আমরা নির্ণয় করতে চাই সেই পয়েন্টের কি এইচ, ওই পয়েন্ট থেকে উপরের এইচ, ওই পয়েন্ট থেকে আমরা যদি এই পয়েন্টে নির্ণয় করতে চাই তাহলে এই পয়েন্ট থেকে সর্বোচ্চ। তাহলে আমরা যত উপরে উঠবো, এখানে যদি থাকি তাহলে এইচ কোনটা, এইটা। এখানে এবার যদি উঠি তাহলে এইচ কি এটা, এখানে উঠলে এইচ এটা। তার মানে এইচ আস্তে আস্তে কমছে, এই জন্য আমাদের উপর কি হবে, চাপটাও আস্তে আস্তে কমা শুরু হবে। ঠিক আছে, বিষয়টি সত্যি এবং 9.05 চিত্রে তোমাদের দেখানো হয়েছে উচ্চতার সাথে সাথে বাতাসের চাপ কিভাবে কমে যায়। যে বিষয়টি তোমাদের আলাদা করে লক্ষ্য করার কথা সেটি হচ্ছে প্রায় 5 কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পর বাতাসের চাপ অর্ধেক কমে গিয়েছে। তাহলে 5 কিলোমিটার পর বাতাসের চাপ কত হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তো এই বিষয়টা আমরা এমসিকিউর জন্য মাথায় রাখতে পারি যে প্রায় 5 কিলোমিটার পরে গিয়ে বাতাসের চাপ অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তো সাধারণভাবে মনে হতে পারে তাহলে পরের 5 কিলোমিটারে বাকি অর্ধেক কমে সেখানে বাতাসের চাপ শূন্য হয়ে যাচ্ছে না কেন? এর একটা সুনির্দিষ্ট কারণ আছে। বাতাস বা গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করা যায়, এটা পানির মতো না। পানি যদি এটা হইতো তাহলে পরের অংশে গিয়ে কি হইতো, শূন্যই হয়ে যাইত। কিন্তু বাতাস যেহেতু যত উপরে, চাপ যত কম, বাতাসের ঘনত্ব তত কমে যায় এবং এরিয়া তত বেড়ে যায়। ফলে আমরা যত উপরে উঠি তত তুলনামূলকভাবে বাতাসের কি হয়, উচ্চতাটা, একই চাপের কারণে বাতাসের উচ্চতাটা কি হয়, বেড়ে যায়। কিন্তু পানির ক্ষেত্রে সবসময় কি থাকে, সমুদ্র পৃষ্ঠ যেটা আমরা দেখছি সবসময় একই উচ্চতায় একই ধরনের চাপ পাওয়া যায়, কিন্তু বাতাসে এটা পাওয়া যাবে না। বাতাসে উচ্চতাটা কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, তার কারণ বাতাসের ঘনত্বটা কি কমতে থাকবে। এই জন্য একই চাপ পাওয়ার জন্য যত উপরে উঠবো আমরা তত হাইটটা কি বেশি লাগবে। যেমন আমরা কেরোসিনের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে এবং পারদের ক্ষেত্রে দেখেছি, যার ঘনত্ব যত কম তার একই চাপের জন্য তার ঘনত্ব তত বেশি প্রয়োজন হয়। তাই পৃথিবী পৃষ্ঠে যেখানে বাতাসের চাপ সবচেয়ে বেশি সেখানে বাতাস সবচেয়ে বেশি সংকুচিত হয়ে আছে, অর্থাৎ বাতাসের ঘনত্ব সেখানে সবচেয়ে বেশি। আমরা যতই উপরে উঠতে থাকবো বাতাসের চাপ যেরকম কমতে থাকবে সেই রকম ভাবে তার ঘনত্বও গিয়ে কমতে থাকবে। এই জন্য পরবর্তী 5 কিলোমিটারে তোমার বাতাসের চাপ কি হবে না, অনেক ওই অতখানি কমবে না। তার কারণ ওই 5 কিলোমিটারে চাপতেও কি তার চেয়ে অনেক কম হবে, তার কারণ ওখানে তো ঘনত্ব কি অনেক কম। নিচে 5 কিলোমিটারের জন্য যেরকম চাপ পাওয়া যাবে উপরে 5 কিলোমিটারের জন্য সেরকম চাপ পাওয়া যাবে না। ঠিক আছে, উচ্চতার সাথে সাথে বাতাসের ঘনত্ব কমে যাওয়ার অনেকগুলো বাস্তব দিক আছে। আকাশে যখন প্লেন উড়ে তখন আকাশে যখন প্লেন উড়ে তখন বাতাসের ঘর্ষণ প্লেনের জন্য অনেক বড় সমস্যা। যত উপরে ওঠা যাবে বাতাসের ঘনত্ব তত কমে যাবে এবং ঘর্ষণও কমে যাবে। তাই সত্যি সত্যি বড় বড় যাত্রীবাহী প্লেন আকাশের অনেক উপর দিয়ে ওড়ার চেষ্টা করে। তাহলে এটা যত উপর দিয়ে উঠবে তত কি হবে, ঘর্ষণ কম হবে এবং তার উড়তে সুবিধা হবে। সাধারণভাবে মনে হতে পারে তাহলে প্লেনগুলো আরও উপর দিয়ে একেবারে মহাকাশ দিয়ে উড়ে যায় না কেন? তাহলে তো ঘর্ষণ আরও কমে যাবে। তার কারণ প্লেনকে ওড়ানোর জন্য তার শক্তিশালী ইঞ্জিন দরকার, আর সেই ইঞ্জিনে জ্বালানি জ্বালানোর জন্য অক্সিজেন দরকার। উপরে যেখানে বাতাসের ঘনত্ব কম সেখানে অক্সিজেনের ঘনত্ব কম, তাই বেশি উচ্চতায় অক্সিজেনের অভাব হয়ে যায় বলে প্লেনের ইঞ্জিন মহাকাশে কাজ করে না। তো এটা যদি আরও বায়ুমণ্ডল ছেড়ে আরও উপরে যায় ঘর্ষণ অনেক কমবে, ঠিক আছে, কিন্তু অক্সিজেন পাওয়া যাবে না, ফলে জ্বালানি জ্বলবে না।
সেক্ষেত্রে অনেকে বলতে পারে প্রয়োজনীয় অক্সিজেন নিয়ে যাওয়া হবে। তো যেখানে অক্সিজেন ফ্রি পাওয়া যাচ্ছে সেখানে এত বিপুল পরিমাণ অক্সিজেন জাহাজে করে বহন করে তার ওয়েট আরও বাড়ানো, এটা হচ্ছে অনেকটা বোকামি। এই জন্য ওরা হিসাব নিকাশ করে যেখানে একটু সাশ্রয়ী হয় সেই রকম হাইট দিয়ে চলার চেষ্টা করে। যারা পর্বত শৃঙ্গে উঠে তাদের জন্য এই একই সমস্যা। যত উপরে উঠতে থাকে সেখানে তাদের বাতাসের চাপ কমে যাওয়ার সমস্যা থেকে অনেক বড় সমস্যা বাতাসের ঘনত্ব কমে যাওয়ার কারণে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। তাহলে বাতাসের চাপ কমে, ঠিক আছে, চাপ কেন কমে? তার কারণ সেখানে বাতাসের ঘনত্ব কমে যায়। আর ঘনত্ব কমে যাওয়া মানে কি? বাতাসে যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদানেরই পরিমাণ কি কমে যাওয়া। স্বাভাবিকভাবে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন থাকে, তারপরেই থাকে কি অক্সিজেন। তো এই অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার ফলে শ্বাস নিতে সমস্যা হয়। যারা পর্বতারোহণ করে সেজন্য তাদের অত্যন্ত কম অক্সিজেনে শুধু বেঁচে থাকা নয়, পর্বত আরোহণের মতো কষ্টসাধ্য কাজ করা শিখতে হয়। সেজন্য তাদের শরীরকে প্রস্তুত করতে হয়। অর্থাৎ আমরা যদি চাই যে গিয়ে এভারেস্টে উঠে যাব, তাহলে এটা সম্ভব না। এই 1-2 কিলোমিটার ওঠার পর আমরা শ্বাসকষ্টজনিত সমস্যাতেই মারা যেতে পারি, বা কমপক্ষে অজ্ঞান হয়ে যাব, মারাও যেতে পারি। ঠিক আছে? আবার নাক মুখ দিয়ে রক্তও বের হয়ে যেতে পারে। তার কারণে যে প্রেশারের যে ব্যালেন্সটা, রক্তের প্রেশার এবং বাতাসের প্রেশার যখন তারতম্য হয়ে যাবে তখন নাক মুখ ফেটে রক্ত বের হয়ে যাবে। তো এই জন্য যারা পাহাড়ে ওঠে তাদেরকে আগে থেকেই কি করতে হয়? কম চাপে তাদের শরীরকে এবং তাদের ফুসফুসকে, তাদের হৃৎপিণ্ডকে, সব কিছুকেই কী করা হয়? ওই কম চাপের সাথে অভিযোজিত করার জন্য যথেষ্ট পরিমাণ ট্রেনিং নিতে হয়। এভারেস্টের চূড়া হচ্ছে প্রায় 3000 মিটার, 3000 ফিট, প্রায় কি 30,000 ফিট আর কি, 29 ফিট, মানে প্রায় 30,000 ফিট। মিটারে 8 কিলোমিটার, 8.8 কিলোমিটার, এত মিটার এককে আছে এটা, মানে প্রায় 9 কিলোমিটার উঁচু। তাহলে এখানে কতটুকু অক্সিজেন আছে? ছবির গ্রাফ থেকে দেখছি এই উচ্চতায় বাতাসের চাপ পৃথিবী পৃষ্ঠে বাতাসের চাপের মাত্র 35%। সেখানে অক্সিজেনের পরিমাণও পৃথিবীর অক্সিজেনের প্রায় 1/3 হবে। তাহলে চাপ যত অংশ কম হবে অক্সিজেনের পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ বা বাতাসের যে উপাদানগুলো আছে তাদের পরিমাণও কি হবে? তত অংশ হবে। তাহলে গ্রাফ থেকে দেখা যাচ্ছে ওখানে 1/3, 35% মানে কি 1/3, তাহলে অক্সিজেনের পরিমাণও হবে 1/3। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস, সেটা হচ্ছে টরিসেলের পরীক্ষা। এটা খুবই ইন্টারেস্টিং, অ্যাটলিস্ট আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে যখন আমি প্রথম এটা পড়ছি। তোমরা নিশ্চয়ই স্ট্রো দিয়ে কখনো কখনো কোল্ড ড্রিঙ্কস খেয়েছো। কখনো কি চিন্তা করেছো স্ট্রোতে চুমুক দিলে কেন কোল্ড ড্রিঙ্কস তোমার মুখে চলে আসে? আসলে ব্যাপারটি ঘটে বাতাসের চাপের জন্য। ব্যাপারটি বোঝা খুব সহজ হতো যদি তুমি কখনো 10.5 মিটার লম্বা একটা স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করতে। ব্যাপারটি মোটেও বাস্তবসম্মত নয়, কিন্তু যুক্তির খাতিরে মেনে নাও। তাহলে তুমি আবিষ্কার করতে ড্রিঙ্কসটা 10.3 মিটার পর্যন্ত উঠে হঠাৎ করে কমে গেছে। আর যতই চুমুক দেওয়ার চেষ্টা করো ড্রিঙ্কসটা উপরে উঠছে না। আমরা ধরে নিচ্ছি কোল্ড ড্রিঙ্কসের ঘনত্ব পানির ঘনত্বের কাছাকাছি। কোল্ড ড্রিঙ্কসের জায়গায় আমরা পানি খাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কখনোই 10.3 মিটারের বেশি যদি লম্বা পাইপ হয় সেই পাইপ দিয়ে আর পানি খেতে পারবো না। আমরা যতই মুখ দিয়ে টান দিই না কেন, ইভেন মেশিন দিয়েও যদি টানি, এই পানি 10.3 মিটারের উপরে আর কখনোই উঠবে না। কিন্তু এটা কেন? খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো পারদ মুখে নেওয়ার মতো তরল নয়, কিন্তু যুক্তির খাতিরে কল্পনা করো তুমি স্ট্রো দিয়ে পারদ চুমুক দিয়ে মুখে আনার চেষ্টা করছো। যদি স্ট্রোটি 76 সেন্টিমিটার থেকে বেশি লম্বা হয় তাহলে তুমি আবিষ্কার করবে পারদ ঠিক 76 সেন্টিমিটার উচ্চতায় এসে থেমে গেছে। তুমি যতই চুমুক দেওয়ার চেষ্টা করো পারদ আর উপরে উঠবে না। পানির ঘনত্ব থেকে পারদের ঘনত্ব 13.6 গুণ বেশি, তাই পানি যেটুকু উচ্চতায় উঠেছে পারদ তার থেকে 13.6 গুণ কম উঠেছে। তো আমরা একটু আগেই দেখেছি যে প্রত্যেকটা তরলের 1 অ্যাটমসফিয়ার পরিমাণ চাপ দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কি আছে? হাইট আছে। যার ঘনত্ব যত কম তার এই হাইটটা কি তত বেশি। যাই হোক, এই জিনিসটা আমরা আস্তে আস্তে আগাই। আমার মনে হচ্ছে তোমরা এটাতে ইন্টারেস্ট ফিল করতেছো। এমনিতে একটি স্ট্র মুখে নিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলে ধরে রাখলে কোল্ড ড্রিঙ্কসটা উপরে উঠবে না, কারণ তোমার মুখের ভেতরে বাতাসের
যে চাপ স্ট্রো ডুবিয়ে রাখা তরলেও সেই একই বাতাসের চাপ, দুটো চাপই সমান, কাজেই এর ভেতরে কোনো কার্যকর বল নেই। এমনি নর্মালি যখন একটা কি থাকে, এটা একটা মনে করো কোল্ড ড্রিঙ্কসের বোতল, আমরা যদি কি করি এখানে একটা নর্মালি যদি কি করি একটা পাইপ লাগাই দেই, এখানে যদি মুখ লাগাই দেই না টানি, তাহলে কোল্ড ড্রিঙ্কস কতটুকু পর্যন্ত উঠবে, পাইপের এই অংশ পর্যন্ত কি কোল্ড ড্রিঙ্কস থাকবে। মানে কোল্ড ড্রিঙ্কস যদি এই পাত্র দ্বারা পূর্ণ থাকে এই পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস থাকবে, তারপর কখনোই কিন্তু আমাদের মুখ পর্যন্ত কি পৌঁছাবে না। তার কারণটা হচ্ছে কি, বাতাসের প্রেশার দুই জায়গাতেই সমান, অর্থাৎ বাতাসের প্রেশার এখানেও 1 অ্যাটমসফিয়ার, এখানেও কি 1 অ্যাটমসফিয়ার, এবং এই কোল্ড ড্রিঙ্কসের ভিতরে যেটা আছে সেখানেও কি 1 অ্যাটমসফিয়ার, প্রত্যেক জায়গায় 1 অ্যাটমসফিয়ার কি বাতাসের প্রেশার। তো তো সে খামোখা কেন উপরে উঠবে, সে খামোখা কেন, তো এই কোল্ড ড্রিঙ্কসের তো খাইয়ে দাওয়া কাজ নাই, সে কি করবে এই দিক দিয়া উপরে উঠে যাবে, যাওয়ার তো দরকার নাই, তার কারণ সব জায়গাতেই প্রেশার সমান, এই জন্য কার্যকর কোনো বল নাই। এখন যদি তুমি মজার বিষয়টা এখানে, এখন যদি তুমি চুমুক দাও তাহলে কি হবে, চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, চুমুক দেওয়ার অর্থ হচ্ছে তুমি মুখের ভেতরে শূন্যতা তৈরি করার চেষ্টা করতেছ, তখন সেখানে বাতাসের চাপ কমে যায়, তখন তরলের উপরে বাতাসের চাপের জন্য তরলটা স্ট্র বেড়ে উপরে ওঠে। তাহলে যখন আমরা চাপ দেই তখন কি হয়, এই যে এই জিনিসটাকে যদি আমরা আবার একটুখানি বড় করে এঁকে যদি দেখার চেষ্টা করি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, মনে করি যে এই উদাহরণ হিসেবে এইটা হচ্ছে কি পানির পাত্র, এটাতে পানি আছে, একদম ফুল করা আছে পানি, আর এইখানে আমরা মুখ দিয়ে একটা আকার যাতে দেখতে সুবিধা হয় এই জন্য আমি একটু মোটা করে দিয়েছি। এইখানে আমরা কি করতেছি, মুখ দিয়ে কি করব আমরা চুষবো, অর্থাৎ চুমুক দেব। চুমুক দেওয়া, তো যখন আমরা চুমুক দেবো না তখন কি হবে, বাতাসের প্রেশার এখানে 1 অ্যাটমসফিয়ার, এখানেও 1 অ্যাটমসফিয়ার, এখানেও কি 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তো এখানেই থাকবে পানি। এখন যখন আমরা কি করব, বাতাসকে মুখ দিয়ে টানবো অর্থাৎ চুমুক দেবো, তখন তার অর্থ কি, আমরা এই পাইপ থেকে কিছু তরল কি করতেছি, কিছু বাতাস আমাদের মুখের মধ্যে কি করতেছি ঢুকাই নিচ্ছি, অর্থাৎ মুখ দিয়ে আমরা ফুসফুসে নিয়ে নিচ্ছি, আমরা কি করতেছি কিছু বাতাস মুখে নিয়ে নিচ্ছি, ফলে এই জায়গায় বাতাসের ঘনত্বটা কি হচ্ছে কমে যাচ্ছে, এই জায়গায় বাতাসের ঘনত্ব কি হচ্ছে কমে যাচ্ছে। এরকম টানতে 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 হয়তো এটাকে কি করতে পারি আমরা সর্বোচ্চ বায়ু শূন্য করে দিতে পারি, খুব জোরে জোরে টান দিই। তাহলে যখন ঘনত্ব কমে যাবে, বাতাসের ঘনত্ব কমে যাবে, বা উদাহরণস্বরূপ ধরি নেই যে এখানে কি বাতাস একদম নাই হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, তখন কি হবে, এইখানে তো বাইরের যেটা আছে এখানে তো 1 অ্যাটমসফিয়ার চাপ কি থাকবে, কয় অ্যাটমসফিয়ার চাপ থাকবে, 1 অ্যাটমসফিয়ার চাপ থাকবে। কিন্তু এইখানে বাতাসের ঘনত্ব যত কমবে চাপ এখানে তত কমে যাবে, ফলে কি হবে, দুই জায়গায় চাপের কি হবে তারতম্য তৈরি হবে। চাপের তারতম্য তৈরি হয়ে গেলে তাহলে এখানে যখন চাপ কম হবে, এখানে যখন চাপ বেশি হবে, তখন স্বাভাবিকভাবে কিছু তরল কি হবে উপরের দিকে উঠে যাবে। কতটুকু উপরে উঠবে, যতটুকু উপরে উঠিলে কি হবে চাপটা ব্যালেন্স হয়। তো এখন আমরা যদি দেখি এটা যদি একদম বায়ু শূন্য হয়ে যায়, তার মানে এইখানে 1 অ্যাটমসফিয়ার চাপ আছে, তাহলে এখানেও কয় অ্যাটমসফিয়ার চাপ হইতে হবে, 1 অ্যাটমসফিয়ার চাপ হইতে হবে। তো এখানে যদি কথার কথা পারদ থাকে, তাহলে পারদ থাকলে এইখানে 1 অ্যাটমসফিয়ার চাপ হওয়ার জন্য আমরা জানি কয় সেন্টিমিটার হওয়া লাগে, 76 সেন্টিমিটার। তাহলে কয় সেন্টিমিটার উঠবে, 76 সেন্টিমিটার পর্যন্ত। এটা যদি বায়ু শূন্য করে ফেলি আমরা, তাহলে কত উঠবে, 76 সেন্টিমিটার পর্যন্ত পারদ উপরে উঠবে। তারপর যদি ফাঁকা জায়গা থাকে আর কি উঠবে, উঠবে না। কেন, তখন এইখানে দুই সাইডে 1 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া আছে সর্বোচ্চ, তাহলে ব্যালেন্স করার জন্য সর্বোচ্চ 1 অ্যাটমসফিয়ার হওয়ার জন্য যতখানি ওঠা দরকার সে ততখানি উঠবে, বাকিটুকু কেন উঠবে, তখন বাইরে থেকে তো আর চাপ প্রয়োগ করা হচ্ছে না। তার কারণ আবার এটা যদি পানি হয়, এটা যদি কি হয় পানি হয়, সেক্ষেত্রে আমরা পানির জন্য দেখেছি 1 অ্যাটমসফিয়ার হওয়ার জন্য 10.3 মিটার লাগে। সেক্ষেত্রে এটা কত সর্বোচ্চ কত উপরে উঠবে, 10.3 মিটার পর্যন্তই উঠবে, অর্থাৎ বাইরেও 1 অ্যাটমসফিয়ার, পাইপের ভিতরেও 1 অ্যাটমসফিয়ার হওয়া লাগবে। এই 1 অ্যাটমসফিয়ার হওয়ার জন্য যখন আমরা পাইপটাকে বায়ু শূন্য করে দেবো, তখন তরল সর্বোচ্চ 10.3 মিটার পর্যন্ত উঠবে। তারপর ফাঁকা জায়গা থাকলেও আর কি পানি উঠবে না। একইভাবে কেরোসিনের ক্ষেত্রে যতটুকু মানে তরলের উপর নির্ভর করবে। অর্থাৎ এইরকম করে যদি একটা পাইপকে আমরা কি করি বায়ু শূন্য করি, তাহলে পাইপের দৈর্ঘ্য যত বড়ই হোক না কেন, পাইপটাকে বায়ু শূন্য করলে পানি সর্বোচ্চ ওই পরিমাণে উঠবে যে পরিমাণ উঠলে পানির চাপ 1 অ্যাটমসফিয়ার হয়। তার কারণ পানিটা উপরেই উঠবে বাইরের বায়ুমণ্ডলের 1 অ্যাটমসফিয়ার চাপকে ব্যালেন্স করার জন্য।
তাহলে ব্যালেন্স হওয়ার জন্য পাত্রের তরলের হাইট ততখানি হইলে তার চাপ 1 অ্যাটমসফিয়ার হবে, সেটা ঠিক ততখানি উপরে উঠবে, বাকি অংশটি কি থাকবে, ফাঁকা থাকবে। তাহলে বাকি অংশ কি থাকবে, ফাঁকা থাকবে। এই জন্যই আমরা দেখেছি যে ওই যে তোমার পারদের যে আমরা থার্মোমিটার দেখেছি, থার্মোমিটারের উপরের অংশ কি আছে, কিছু ফাঁকা অংশ আছে। আমরা যতই যা ইয়া করি না কেন, সরি এটা ব্যারোমিটারের ক্ষেত্রে এটা হয়, ব্যারোমিটার, সরি থার্মোমিটার না, ব্যারোমিটারে ব্যারোমিটারে কি থাকে, একটা ফাঁকা জায়গা থাকে, যে ওর উপরে কখনোই কি করে না, বাতাস উঠে না, মানে পারদ উঠে না, থার্মোমিটারে না, ব্যারোমিটারে। ঠিক আছে, তো ওই জিনিসটাকে এখানে ব্যাখ্যা করছে, তোমরা যদি বুঝে থাকো তাহলে কি হবে, সেখানে বাতাসের চাপ কমে যাবে, তখন তরলের উপরে বাতাসের চাপের জন্য তরলটা কি হবে, স্ট্র হয়ে উপরে উঠে যাবে। এই যে তরলটা কি হবে, উপরে উঠে যাবে। এখানে যখন বায়ু বাতাস চাপটা যখন কমে যাবে, বাতাস যখন কিছু বের করে নেওয়া হবে, তখন কি হবে, এখান থেকে কি হবে, কিছুটা তরল উপরে উঠে যাবে। ঠিক আছে, এরপর আছে মুখ দিয়ে পারদকে একটি নল বেয়ে টেনে তোলার চেষ্টা করেননি। কি বলছে, ও আচ্ছা, পারদ ব্যবহার করে বাতাসের চাপের এই পরীক্ষাটি বিজ্ঞানী টরিসেলি করেছিলেন 1643 সালে। এটা মাথায় রাখতে পারো, কে পরীক্ষা করেছিলেন, কত সালে, সালটার চেয়ে বরং নামটা কি বেশি গুরুত্বপূর্ণ। তো তিনি অবশ্য মুখ দিয়ে পারদকে একটি নল বেয়ে তোলার চেষ্টা করেননি, তখন পারদ একটা বিষাক্ত পদার্থ, এটা মুখে গেলে মানুষের বিষক্রিয়া হয়। তিনি এক মুখ বন্ধ একটা নলের ভেতর পারদ ভরে নলটি পারদ ভরা পাত্রের উপর উল্টো করে রেখেছিলেন। পারদের উচ্চতা নামতে নামতে ঠিক 76 সেন্টিমিটারে এসে থেমে গেল। তাহলে উনি যেটা করছেন কি, উনি প্রথমে কি করছেন, একটা একটা পাত্রে উনি যেটা করছেন, একটা পাত্রে কি করছেন, উনি পারদ নিয়েছেন, এরকম একটা পাত্রে পারদ নিয়েছেন, আর একটা নলের মধ্যে তিনি সম্পূর্ণ কি করছেন, পারদ দিয়ে ভরাইছেন। ভরানোর পর এক মুখ বন্ধ আর এক মুখ খোলা, একদম লেভেল করে কি করছেন, তিনি পারদ ভরাইছেন। ভরানোর পর ওই মুখটাকে চেপে ধরে তিনি এই পারদ ভরা পাত্রের মধ্যে কি করছেন, ঢুকাই দিয়ে ডুবিয়ে দিয়েছেন। ডুবিয়ে দেওয়ার পর দেখা গেছে পারদের স্তম্ভ নামতে 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 ঠিক 76 সেন্টিমিটারে এসে কি হয়ে গেছে, থেমে গেছে। তার মানে উপরের অংশটা কিন্তু ডেফিনেটলি কি বায়ু শূন্য, উপরের অংশটা কি ডেফিনেটলি বায়ু শূন্য। তার মানে এই যে বায়ু শূন্য আছে, তারপরও কিন্তু কি পারদ সেই জায়গাটা পূর্ণ করতে যাচ্ছে না। কেন, তার কারণ বাইরে 1 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে ভিতরেও 1 অ্যাটমসফিয়ার চাপ হওয়া লাগবে। এই 1 অ্যাটমসফিয়ার চাপ হওয়ার জন্য পারদের উচ্চতা 76 সেন্টিমিটার হওয়া দরকার। এই জন্য পারদ যখন 76 সেন্টিমিটারের চেয়ে বেশি উঁচু ছিল, তখন পারদ কি নিচে নেমে গেছে, আর যখন 76 সেন্টিমিটারে আসছে তখন আর পারদ নিচে নামে নাই। তার কারণ কি, বাইরে 1 অ্যাটমসফিয়ার চাপ আছে, তাহলে ভিতরে 1 অ্যাটমসফিয়ার চাপ, এই 1 অ্যাটমসফিয়ার চাপকে ব্যালেন্স করার জন্য 76 সেন্টিমিটারে পারদ থাকা দরকার। পারদ ওই জায়গায় এসে স্থির হয়ে গেছে। ঠিক আছে, তো উনি পরীক্ষাটা এইভাবে করছেন, তুমি চুমুক দিয়ে খাবার সময় মুখের ভেতরে যে শূন্যতা তৈরি করার চেষ্টা করো, কাছের নলের উপর ঠিক সেই শূন্যতা তৈরি হয়ে গিয়েছিল। তাহলে এখানে সেই শূন্যতা, বায়ু শূন্যতা তৈরি হয়ে গেছে। বাতাস পারদের উপরে চাপ দিচ্ছে এবং সেই চাপ তরলের সব জায়গায় সঞ্চালিত হয়ে নলের নিচেও এসেছে। তার মানে এই যে এখানে যে চাপটা বাতাস দিচ্ছে, সেই চাপটা কি এখানেও কাজ করতেছে। নলের উপরে কোনো ফুটা নেই, নলের উপরের দিকে কোনো ফুটা নেই, তাই পানি কি তরলটা নিচ দিক থেকে ঢুকতেছে, তাই সেদিক দিয়ে বাতাস চাপ দিতে পারতেছে না। কাজেই সমতা আনার জন্য নলের নিচে একমাত্র চাপ তৈরি হচ্ছে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের জন্য, পারদস্তম্ভের ওজনের কারণে তৈরি হওয়া চাপ। তাহলে অন্য কোনো দিক থেকে চাপ দিতে পারতেছে না, তাহলে সেই চাপটা আসতেছে কোত্থেকে, এই এখান থেকেই। ঠিক আছে, তো এর পরের অংশটা হচ্ছে কি, বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, এবং টরিসেলি এই পদ্ধতি দিয়ে তৈরি ব্যারোমিটার এখনো বাতাসের চাপ মাপা হয়। তাহলে টরিসেলির যে পদ্ধতি, এই পদ্ধতি দিয়ে কি করা হয়, বাতাসের চাপ মাপা হয়। চাপ বাড়লে পারদের উচ্চতা 76 সেন্টিমিটার থেকে বেশি হয়, চাপ কমলে 76 সেন্টিমিটার থেকে কমে যায়। তাহলে তাহলে এই জিনিসটা কিভাবে কাজ করে, এই এক্সপেরিমেন্টটা কিভাবে কাজ করে, আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যারোমিটারটা কেমনে কাজ করে। ব্যারোমিটারের
কার্যপ্রণালী হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ কার্যপ্রণালী। এটা হচ্ছে আমরা দেখলাম যে পারদ কি হয়, এক অ্যাটমসফিয়ার, বাতাসের চাপ যখন কি হয় 1 অ্যাটমসফিয়ার হয়, তখন পারদের স্তম্ভের চাপ লাগে কত, পারদের স্তম্ভের উচ্চতা লাগে 76 সেন্টিমিটার। ঠিক আছে, 76 সেন্টিমিটার লাগে। এখন তো এটাতেই দেখাই, তাহলে যখন এখানে 1 অ্যাটমসফিয়ার হওয়া হয় তখন এর হাইট হওয়া লাগে 76 সেন্টিমিটার উপরের দিকে আছে। এখন কথার কথা, যদি বাতাসের ঘনত্ব বেড়ে যায় কোনোভাবে এবং বাতাসের চাপ কি 1 অ্যাটমসফিয়ারের চেয়ে কি হয় একটুখানি বেশি হয়, তাহলে কি হবে, তাহলে এখানে 1 অ্যাটমসফিয়ারের চেয়ে বেশি চাপ হওয়া লাগবে। তখন কি হবে, পারদের স্তম্ভ এখান থেকে কিছু পারদ কি হবে উপরের দিকে উঠে যাবে এবং পারদ স্তম্ভের উচ্চতা কি হয়ে যাবে, এখানে যা আছে 76, এটা যদি 76 সেন্টিমিটার হয় তাহলে একটুখানি উপরে উঠে যাবে। তাহলে এই যে কতটুকু চাপ বাড়লে কতটুকু উপরে ওঠে এটা আগে থেকে কি করা আছে, হিসাব করা আছে। তো ওখানে দাগ কাটা আছে, তো দাগ দেখেই বোঝা যায় যে কতটাখানি বাড়ছে। আবার যদি কখনো এই যে পারদের বাতাসের চাপ যদি এই পাত্রের উপর যদি বাতাসের চাপ কি হয় কমে যায়, তাহলে কি হবে 1 অ্যাটমসফিয়ারের চেয়ে যদি কি হয় একটুখানি কম হয়, সেক্ষেত্রে এখানে কমে যাবে, তার মানে এখানেও কি হইতে হবে, চাপ কমে যাইতে হবে। তখন কি হয়, এই যে 76 সেন্টিমিটার আছে তখন পারদ স্তম্ভ 76 সেন্টিমিটারের চেয়ে একটুখানি নিচে নামে। একইভাবে এখানেও দাগ কাটা আছে কতখানি চাপ করলে কতখানি নিচে নামবে। তো কতখানি নিচে নামলে কতখানি চাপ ব্যালেন্স হয় সেটা তো আমরা কি জানি, এইচ সমান এই যে পি সমান কি এইচ রো জি, এই অনুপাতে ওখানে কি করা আছে, কতখানি এইচ কমলে ততখানি চাপ কমে, কতখানি এইচ বাড়লে কতখানি চাপ বাড়ে, এটা তো আমরা এই সূত্র দিয়ে হিসাব করতেই পাবো। তো সেই অনুপাতে এখানে দাগ কাটা আছে, সেটা দেখে কতখানি চাপ কমলো সেটা বোঝা যায়। তো এইভাবেই কি করা হয়, চাপ মাপা হয়। তো তবে এখানে একটা মজার বিষয় আছে, ব্যারোমিটারে চাপ মাপার জন্য এই যে পাত্রটা, এই পাত্রটা ফাঁকা জায়গায় রাখতে হয়, এটা খোলা পাত্র, এটা কি হইতে হয়, ডেফিনেটলি এটা খোলা পাত্র হইতে হবে, এটা কোনো বক্সিং করা যাবে না। এই জিনিসটা অন্যান্য সমস্ত যন্ত্র কি থাকে একটা বক্সের ভিতর থাকে, কিন্তু এই যন্ত্রটা ফাঁকা জায়গায় রাখতে হয়, খোলা জায়গায়। এই পাত্রটা কি থাকবে, ডেফিনেটলি মুখ খোলা থাকবে, যাতে করে বাতাসের চাপ এখানে কি থাকতে পারে মুক্তভাবে পড়তে থাকে। আর নলটার উপরের প্রান্ত মানে পুরো নলটাই কি থাকতে হয়, বায়ু শূন্য থাকতে হয়, শুধু নিচের মুখটা কি থাকতে হয় খোলা থাকতে হয়, যেন এই দিক দিয়েই শুধুমাত্র পারদ উপরে উঠতে পারে নিচে নামতে পারে। এভাবেই তোমার এটা কাজ করে। আর সবচেয়ে পরীক্ষা যে জিনিসটা আছে সেটা আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে এই যে একটা নির্দিষ্ট তরল, একটা খালি পাত্র যত খালি নল যত উঁচুই হোক না কেন, যে কোনো একটা নির্দিষ্ট তরল একটা নির্দিষ্ট হাইট পর্যন্তই উঠবে। যেমন পারদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার, পানির ক্ষেত্রে 10.3 মিটার, 10.3 মিটার উঠবে। এটা ওঠার পর বাকি অংশ কি থাকবে, বায়ু শূন্য ফাঁকা অবস্থায় থাকবে। কি হবে, বায়ু শূন্য এবং ফাঁকা থাকবে। এই যে ফাঁকা বায়ু শূন্য অংশ, এই শূন্য অঞ্চলটার নাম হচ্ছে টরিসেলির শূন্য স্থান। এটার নাম কি, টরিসেলির শূন্য স্থান। তাহলে টরিসেলির শূন্য স্থান কি, এটা অনেক সময় কি পরীক্ষায় আসে। তাহলে তোমরা ঠিক এইভাবে লিখবা যে একটা একটা নলকে কোনো একটা তরলের মধ্যে খালি নল রেখে এটাকে যদি আমরা কি করি বায়ু শূন্য করে দেই, তাহলে একটা নির্দিষ্ট তরলের জন্য ওই তরলটা কি হবে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে এবং বাকি অংশ কি থাকবে বায়ু শূন্য থাকবে। এই যে বায়ু শূন্য অঞ্চল সেটার নাম আছে টরিসেলের শূন্যস্থান। এরপর হচ্ছে 4.5.4.2 বাতাসের চাপ এবং আবহাওয়া। বাতাসের চাপের সাথে আবহাওয়ার একটা কি আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তোমরা নিশ্চয়ই আবহাওয়ার খবরে অনেকবার সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কথা শুনেছ, যার অর্থ সেখানে বাতাসের চাপ কমে গেছে। নিম্নচাপ মানে বাতাসের চাপ কমে যাওয়া। তখন চাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ এলাকা থেকে বাতাস সেই নিম্নচাপের দিকে আসতে থাকে এবং মাঝে মাঝে একটা ঘূর্ণির সৃষ্টি হয়। এই ঘূর্ণিটি বিশেষ অবস্থায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। আমাদের দেশে ঘূর্ণিঝড়ের ভয়াবহতার খবর তোমরা নিশ্চয় জানো। তাহলে ঘূর্ণিঝড় জিনিসটা কিভাবে হয়, একটা নির্দিষ্ট অঞ্চলে কি হয় কোনো কারণে হঠাৎ করে কি হয়ে যায় নিম্নচাপ সৃষ্টি হয়। এটা সাধারণত অত্যন্ত কোনো একটা জায়গায় যদি সূর্যের তাপ কি হয় অনেক বেশি পড়ে, তাহলে সেখানকার বাতাসগুলো কি হয় খুব দ্রুত গরম হয়, উত্তপ্ত হয় এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। তখন আশেপাশের যে অঞ্চলগুলোতে সূর্যের
আলোর তীব্রতা একটুখানি কম, সেখানে তো বাতাসগুলো কি এই এলাকার বাতাসের চেয়ে কি অ্যাটলিস্ট ঘন আছে, তখন ওই দিকের বাতাসগুলো কি হয় প্রচণ্ড বেগে ওই দিকে কি করে যাওয়া শুরু করে। ঠিক আছে, চতুর্দিক থেকে এটা যাওয়া শুরু করে, বুঝতে পারছো? তো চতুর্দিকের দিকে প্রচণ্ড বেগে যখন যায় তখন এই যাওয়ার সময় একটা ঘূর্ণি তৈরি হয়, এবং এই এলাকাগুলো যে যে এলাকা দিয়ে বাতাস প্রবাহিত হয় সেই এলাকাতে আমরা বলি কি ঘূর্ণিঝড় হচ্ছে বা ঝড় হচ্ছে। এমনি জেনারেলি ঝড় হয়, কখনো কখনো বাতাস ঘুরে, তখন এটাকে বলি আমরা ঘূর্ণিঝড়। ঠিক আছে, তোমরা যখন পরের অধ্যায়ে তাপ এবং তাপমাত্রা সম্পর্কে পড়বে তখন জানতে পারবে যে বাতাসের তাপমাত্রা বেড়ে গেলে সেটি প্রসারিত হয়, ফলে তার ঘনত্ব কমে যায় এবং চাপ কমে যায়। তাহলে বাতাসের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে কি হয়, তার ঘনত্ব কমে যায়, তার কারণ আমরা ঘনত্ব সমান করছি কি m/v। তাহলে তাপমাত্রা যদি বাড়ে তাহলে ভি বেড়ে যায়, তাহলে ভি বেড়ে গেলে এম তো ঠিক থাকে, তাহলে ভি যখন বেড়ে যায় তখন চাপ কি হবে কমে যায়, তার কারণ বড় জিনিস দিয়ে এই জিনিসকে ভাগ করলে কি হয়ে যাবে ছোট হয়ে যাবে, ঘনত্ব কমে যায়, আর ঘনত্ব যখন কমে যায় তখন ডেফিনেটলি কি হবে চাপ কমে যাবে। তখন চাপের সূত্র আমরা জানি কি, আর একটা সূত্র জানি কি, চাপের দুইটা সূত্র, এটাও একটা সূত্র এটাও একটা সূত্র। চাপের সূত্র আমরা জানি এইচ রো জি, এই ঘনত্ব যখন কমে যাবে তখন কি হবে চাপ কমে যাবে, বুঝতে পারছো? তাহলে তো এটা ঘনত্ব, সরি ঠিক আছে ভুল বলছি আমি, এটা হচ্ছে ঘনত্ব। তো ঘনত্ব তাহলে ভি বাড়লে ঘনত্ব কমে যায়, আর এই যদি ঘনত্ব কমে তখন আবার কি হয় চাপ কমে যায়, তখন ঘনত্বের সাথে সম্পর্কিত। এই মান কমে গেলে যদি এইচ ঠিক থাকে জি ঠিক থাকে তাহলে এই রো কমলে পিও কি কমে যাবে। তো এই জন্য আমরা বলতে পারি বাতাসের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে কি হয়, বাতাসের তাপমাত্রা বাড়লে বাতাস প্রসারিত হয়, আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে, ঘনত্ব কমে গেলে বাতাসের চাপ কমে যায়। ঠিক আছে, তো বাতাসের চাপ আরো কার্যকরভাবে কমে যদি তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এই যে অনেকেই মনে করতে পারে যে জলীয় বা বাতাস পানি তো ভারী জিনিস, বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে মনে হয় বাতাসের ঘনত্ব বেড়ে যাবে, কিন্তু বাতাসের ঘনত্ব কমে যায় যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। তখন এটা খুব আমরা আমার বাস্তবতার সাথে লিঙ্ক করাতে পারবো। তখন আমরা জানি যখন কোনো পাত্রে কোনো তরল ফুটে, যখন কোনো পাত্রে কি হয় তরল ফুটে তখন কি হয়, সেই বাষ্প কি হয় নিচে নামে না পাত্র থেকে উপরের দিকে উঠে যায়, সেই তরল পাত্র থেকে কি হয় সব উপরের দিকে উঠে যায়, পাত্র থেকে তরল কি হয় সব উপরের দিকে উঠে যায়। এখন তরল যদি বাতাসের চেয়ে এই বাষ্প জলীয় বাষ্প যেটা, জলীয় বাষ্প যদি বাতাসের চেয়ে হালকা না হতো তাহলে কি উপরে উঠতো, উপরে উঠতো না। তার মানে বাতাসের চেয়ে জলীয় বাষ্পের ঘনত্ব কম। এখন বাতাসের মধ্যে যদি কম ঘনত্বের একটা জিনিস অ্যাড হয়ে যায় তখন সেটা ঘনত্ব কমে যাবে, ডেফিনেটলি গড় ঘনত্ব কমে যাবে। এরপর হচ্ছে জলীয় বাষ্প হচ্ছে পানি। তাহলে জলীয় বাষ্প কি পানি, পানির অণুতে একটি অক্সিজেন এবং দুইটি হাইড্রোজেন থাকে, এবং পানির অণুর আণবিক ভর হচ্ছে 18। বাতাসের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, এখানে আরো থিওরিটিক্যাল ব্যাখ্যা দিয়েছে। বাতাসের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং ভর হচ্ছে কত 14। দুটো পরমাণু দিয়ে নাইট্রোজেন একটা তৈরি হয়, তাহলে তার আণবিক ভর হবে কি 28। এবং অক্সিজেন যেটা যার পারমাণবিক ভর 16, এটিও দুটি পরমাণু দিয়ে তৈরি, তারও আণবিক ভর হচ্ছে কত 32, যা পানির আণবিক ভর থেকে অনেক বেশি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আমরা জানি বাতাসের মধ্যে বাতাসের মধ্যে কত পার্সেন্ট, প্রায় 92% কি থাকে নাইট্রোজেন থাকে, আর 6%-এর কাছাকাছি কি থাকে বা 8%, 8%-এর 6%-এর কাছাকাছি থাকে অক্সিজেন। আমি ভুল বলতে পারি, এখানে প্রায় 98, মানে এরা দুইজন মিলে 98+% কি থাকে বাতাসে থাকে, আর বাকি সবাই মিলে ওই 2% বা যতটুকু থাকে ততটুকু হয়। ঠিক আছে, তো আমি যদি ভুল না বলি তো তোমরা একটু কারেকশন করে নিবা। তো তাহলে দেখো, তাহলে আমরা বুঝতে পারছি তাহলে বাতাসের মেইন জিনিসটাই হচ্ছে কি অক্সিজেন এবং নাইট্রোজেন, এবং এরা দুইটাই আছে দ্বিপরমাণু, এরা দুইটাই কি দ্বিপরমাণু। তাহলে এর পারমাণবিক ভর কত হবে 14 28, আর এর পারমাণবিক ভর হচ্ছে 16 32। দেখো নাইট্রোজেনের আণবিক ভর 14, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে আণবিক ভর হবে 14 28। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে আণবিক ভর আছে
32, তাহলে দুইটাই হচ্ছে পানির চেয়ে অনেক বেশি। পানি হচ্ছে কত? 18, এটা সবাই জানি আমরা। তো এই জন্য সাধারণ বাতাসের চেয়ে জলীয় বাষ্পের ঘনত্ব কি অনেক কম, ওয়েট কম, ভর কম। তাই বাতাসে যখন জলীয় বাষ্প থাকে তখন বেশি আণবিক ভরের নাইট্রোজেন এবং অক্সিজেনের বদলে কম আণবিক ভরের পানির অণু স্থান করে নেয়। কাজেই বাতাসের ঘনত্ব কমে যায়। বাতাসের ঘনত্ব কম হলে বাতাসের চাপও কমে যায়। কাজেই ব্যারোমিটারে বাতাসের চাপ দেখে স্থানীয় আবহাওয়া সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব। ব্যারোমিটারে উচ্চ চাপ দেখলে বোঝা যাবে বাতাস শুকনা এবং আবহাওয়া ভালো। চাপ কমতে থাকলে বোঝা যায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। চাপ বেশি কম দেখলে বুঝতে হবে আশেপাশের এলাকা থেকে বাতাস এসে ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে। তার মানে বুঝলাম যে বাতাসে বাতাসে যত বেশি ঘনত্ব কমে যাবে, তার মানে বুঝতে হবে এখানে জলীয় বাষ্পের পরিমাণ কি অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তখন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং বাতাসের চাপ যদি অনেক কমে যায় তাহলে বুঝতে হবে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, তখন কি হবে? বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো এভাবে বাতাসের ব্যারোমিটারে চাপ নির্ণয় করে কি করা যায়, তোমার আবহাওয়ার যে পূর্বাভাস এটা দেওয়া হয়। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া এইভাবেই আবহাওয়ার পূর্বাভাস কি, যারা আবহাওয়াবিদ আছে তারা আবহাওয়ার পূর্বাভাস দেয়, এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ব্যারোমিটারের চাপ পরিমাপ করা এটা অন্যতম একটা কি গুরুত্বপূর্ণ টাস্ক। তো আমরা আজকে এই পর্যন্ত থাক। এর পরের ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা পড়ব এবং অধ্যায়ের বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।